এখন শুরু করি যে ১ম এ আমার পরিচয় দেই। আমি প্রবল কুমার মন্ডল। আমি একজন পুষ্টিবিদ। আমি পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট থেকে। বর্তমানে আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি শিক্ষকতার পাশাপাশি অনলাইনে নিউট্রিশন নিয়ে কাজ করি, লেখালেখি করি। আর মাঝে মাঝে বিভিন্ন কোর্স পরিচালনা করি। তো আমি নিজেও কোর্স পরিচালনা করি। সঙ্গে বাপ্পা শান্তনুদার যে ইয়োগা সেন্টার আছে এখানেও ক্লাস নেই। আমি প্রত্যেকটা ব্যাচ আমার সঙ্গে একটা ২ ঘন্টার বা ১ ঘন্টার ক্লাস করে তারপর অন্যরা ইয়োগা করে। তো আমাদের এই যে ক্লাসের নাম হচ্ছে ওজনের গল্প নয়, শরীরের কথা। তো দাদা আমাকে বলছিল যে ক্লাসটা একজন পেশেন্ট বা একজন মানুষ কিভাবে নিজের ওজনটাকে কন্ট্রোলে রাখবে বা কি বিষয় তার ফোকাসে রাখতে হবে বা কি করলে হচ্ছে যে সে নিজের ডায়েট চার্টটা নিজে তৈরি করতে পারবে। তো এই বিষয়গুলা ফোকাস করে ক্লাসটা নিতে বলছে। তো এই কারণে আমি ক্লাসের নাম রাখছি ওজনের গল্প নয়, শরীরের কথা। তো আমাদের হচ্ছে যে আমরা সবসময় ওজন নিয়ে ফোকাস করি। কিন্তু আমাদের সমস্যাটা ওজন না। আমাদের সমস্যা হচ্ছে আমাদের বডি। এখন একটা মানুষের ওজন কেন বাড়ে? এখন বলতে পারে যে মানুষ বেশি খাচ্ছে, কম পরিশ্রম করতেছে, আ তার মানসিক চাপ বেশি, স্ট্রেস বেশি বা বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে তার ওজন বাড়তেছে। তো বডি তো হচ্ছে ওজন ইচ্ছা করে বাড়ায় না বা ওজন বেশি বেশি হওয়াটা হচ্ছে এটা কোনো অসুখ না। ওজন বেশি হওয়া হচ্ছে এটা হচ্ছে অ ও মানে একটা অসুস্থতার লক্ষণ। অ্যান্ড বডি কেন ওজন বাড়ায়? এই বিষয়টা আমাদের জানতে হবে। তো ধরেন যে আমরা অনেক বেশি শর্করা জাতীয় খাদ্য যখন খাই, আমাদের রক্তে ব্লাড সুগার বেড়ে যায়। তো আমাদের বডিতে যদি রক্তে অনেকক্ষণ ধরে ব্লাড সুগার বেশি থাকে, তখন সেই সুগারটা আমাদের বডির বিভিন্ন ক্ষতি করে, আমাদের স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। তাই বডি চেষ্টা করে ওই ব্লাডটাকে যত দ্রুত সম্ভব রক্ত থেকে কোষের ভিতর প্রবেশ করানো। এই কারণে আমাদের অগ্ন্যাশয় থেকে একটা হরমোন নিঃসরণ করে। এই হরমোনটা হচ্ছে এই হরমোনটা হচ্ছে এই আমাদের যে গ্লুকোজটা মানে থাকে এটাকে নিয়ে চলে যায়। গিয়ে আমাদের যে কোষ আছে কোষের ভিতর প্রবেশ করায়। এর ফলে যেটা হয় যে মানে আমাদের ব্লাড সুগারটা লেভেলে থাকে। এখন সমস্যা হচ্ছে আমরা যখন দিনের পর দিন শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি, আমাদের অগ্ন্যাশয় মানে ইনসুলিন সিক্রেশন করতে এক টাইমে গিয়ে ক্লান্ত হয়ে যায়। বা আমাদের যে কোষগুলো আছে এরা হচ্ছে ইনসুলিনের কথা শোনা বন্ধ করে দেয়। কারণ হচ্ছে যে কোষেরও একটা ক্লান্তি আছে বা আমাদের অগ্ন্যাশয়ের একটা ক্লান্তি আছে। এরপরে যেটা হয় তখন হচ্ছে যখন ইনসুলিন আর কোষগুলোতে গ্লুকোজ প্রবেশ করাতে পারে না, তখন আমাদের অগ্ন্যাশয় ভাবে যে হয়তোবা ইনসুলিন কমে গেছে এই কারণে আহ, কোষের ভিতর গ্লুকোজ প্রবেশ করতেছে না। তখন তারা আরো বেশি ইনসুলিন সিক্রেশন করা আরম্ভ করে দেয়। এক পর্যায়ে গিয়ে আমাদের মানে রক্তে ইনসুলিন লেভেলও বেড়ে যায় এবং ব্লাড সুগারও বেড়ে যায়। যখন ব্লাড সুগারটা আমাদের বডিতে রক্তে থেকে যাচ্ছে, তখন বডি ভাবে যে যদি এটা আরো বেশিক্ষণ থাকে এটা বডির বড় ক্ষতি করবে, স্নায়ুতন্ত্রের ক্ষতি করবে। এই কারণে আমাদের বডি তার নিজস্ব মেকানিজমে এই ব্লাড সুগারটাকে চর্বিতে কনভার্ট করে। তো কিছু মানে ব্লাড সুগার যেটা থাকে এটা গ্লাইকোজেন হিসাবে আমাদের পেশিতে লিভারে জমা হয়। তো এই লিভারে যেটা জমা হয় এর পরিমাণটা অনেক সীমিত। এটা যখন শেষ হয়ে যায় মানে লিভারের জায়গাটা যখন পূরণ হয়ে যায়, গ্লাইকোজেনের যে একটা অ্যামাউন্ট এটা যখন শেষ হয়ে যায়, এরপর আমাদের বডি বাকি যে সুগারটা থাকে এটাকে চর্বিতে রূপান্তরিত করে এবং বডির বিভিন্ন জায়গাতে জমা করতে আরম্ভ করে। যেহেতু চর্বির কোনো লিমিট নাই এ কারণে আমাদের বডিতে ইচ্ছা মতন চর্বি জমা হতে পারে, কিন্তু গ্লাইকোজেন নামক যে উপাদানটা এটা মানে কম একটা সীমিত পরিমাণে জমা রাখে। এইটা বলার উদ্দেশ্য এটা যে আমাদের বডিতে ওজন যে বৃদ্ধি হচ্ছে এটা বডি আমাদের আমাদেরকে বাঁচানোর জন্য ওজনটা বৃদ্ধি করে রাখতেছে। অর্থাৎ আমাদের সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমাদের বডি থেকে, মেন সমস্যাটা ওজন নয়। এই কারণে আমাদের ক্লাসের নাম হচ্ছে ওজনের গল্প নয়, শরীরের কথা। তো এখন হচ্ছে যেটা বলবো, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা আছে শরীরের ভাষা আর একটা আছে
ফাংশনাল নিউট্রিশন। তো আপনারা নিউট্রিশন শব্দটা শুনে থাকবেন, অর্থাৎ পুষ্টি, কিন্তু নিউট্রিশনের সামনে ফাংশনাল একটা ওয়ার্ড যোগ করছি। তো এই কারণে নিউট্রিশনের অর্থটা আরো উম মানে ভাস্ট হয়ে গেছে, আর বিস্তৃত হয়ে গেছে। আর শরীরের ভাষা, আমরা একটা মানুষ, কিন্তু আমাদের একটা শরীর আছে, এবং আমাদের আমরা আমাদের শরীরের ভাষাটা বোঝার চেষ্টা করি না। আমাদের বডিতে যখনই কোনো ঝামেলা হয়, যখনই কোনো সমস্যা হয়, আমাদের শরীর সেটাকে সিগন্যাল হিসেবে দেখায়। কিন্তু আমরা অনেকে যারা জ্ঞানী তারা ধরতে পারে, যারা জানে না তারা ধরতে পারে না। ধরেন আপনার পুষ্টির অভাব হয়ে গেছে, আপনার বডিতে আয়রনের অভাব, তখন কি হবে যে আপনার চুল পড়ে যেতে শুরু করবে। এখন যদি আমরা বুঝতে না পারি যে আমার চুলটা পড়ে যাচ্ছে কেন, তাহলে আমাদের ভিতরে যে সমস্যায় থেকে যাবে, আমরা সমাধান করতে পারবো না। আর যদি বুঝতে পারি যে আমার চুল পড়ে যাচ্ছে, চোখের নিচে সাদা হয়ে যাচ্ছে, তাহলে আমার আয়রনের অভাব, তখন আমরা আয়রন যাতে খাদ্য গ্রহণ করতে পারবো বা ডাক্তার দেখাতে পারবো। সেম অবস্থা যদি আপনার ব্রণ হয় বা স্কিনের কোনো সমস্যা হয়, তখন আমরা কি করি, মেইনলি বিভিন্ন মলম লাগাই যাতে এগুলো ভালো হয়ে যায়। কিন্তু মেন কি কারণে ব্রণ হচ্ছে বা আমাদের স্কিনের সমস্যাটা কি কারণে হচ্ছে, এই বিষয়টা আমরা ইনভেস্টিগেট করি না। আমাদের বডি যে আমাদের বোঝাতে চাচ্ছে যে আমার মানে তোমার ভিতরে সমস্যা আছে, আমরা এই বিষয়টা বোঝার ট্রাই করি না। আমরা শুধু আমাদের যে সংকেতটা পাচ্ছি এটাকে দমিয়ে রাখি। এর ফলে কি হয়, আমাদের যে ছোট একটা রোগ থাকে এটা আস্তে আস্তে বড় রোগ ধারণ করে। তো আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের শরীরের যে ভাষা, এটা বুঝতে হবে। আর একটা ওয়ার্ড যেটা ফাংশনাল নিউট্রিশন। তো ফাংশনাল নিউট্রিশন হলো স্বাস্থ্য এবং সুস্থতার একটা আধুনিক এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এই ফাংশনাল নিউট্রিশন শুধু রোগের যে সাময়িক লক্ষণ এটা নিয়ে কাজ করে না, বরং সমস্যার একবারে মূলে গিয়ে সমাধান খোঁজার চেষ্টা করে। ধরেন আপনার একটা গাছ আছে, তো গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। তো আমরা যদি কেবল গাছের পাতাগুলোতে সবুজ রং মাখায় দেই, বা গাছের পাতায় কোনো মেডিসিন দিয়ে এই পাতাটাকে সবুজ রাখার চেষ্টা করি, তো গাছটা কি সুস্থ থাকবে? একদমই থাকবে না। বরং আমরা যদি গাছের শেকড়ে ঠিক মতন পানি দেই, প্রয়োজনে সার দেই, গোবর দিই, তাহলে কি হবে, গাছটা আবার সতেজ হবে এবং গাছের পাতাগুলো আস্তে আস্তে সবুজ আর শুরু করবে। তো আমাদের বডির ক্ষেত্রে ফাংশনাল নিউট্রিশন ঠিক সেই মানে রোগের যে মূল কারণ, এই কারণটা খোঁজার চেষ্টা করে। ধরেন যে আপনার ত্বক খারাপ হয়ে যাচ্ছে, তো আমরা যদি শুধু ক্রিম দিয়ে ত্বক খারাপ ত্বকটাকে ভালো করার চেষ্টা করি, তাহলে কি হবে, যতদিন আমরা ক্রিম ইউজ করব আমাদের ত্বক ভালো থাকবে। ক্রিম ইউজ করা বন্ধ করলে আমাদের ত্বক হচ্ছে কি আবার সেই আগের অবস্থায় ফেরত যাবে। এর কারণ হচ্ছে আমরা ত্বক যে খারাপ হয়ে যাচ্ছে, এর পিছনের যে মূল কারণ সেটা সমাধান করে নাই। দেখবেন যে অনেক মহিলাদের বা আমাদের মা বোনদের পিরিয়ডের সমস্যা হয়, বা অনেক দিন ধরে পিরিয়ড হয় না। তো ডাক্তারের কাছে গেলে কি হয়, ডাক্তার হরমোনাল পিল পিল দেয়, 28টা পিল দেয়। দেখবেন যে যতদিন খায় তার পিরিয়ড হচ্ছে টাইমলি হয়, কিন্তু যখন পিল খাওয়া ছেড়ে দেয় তার পিরিয়ড আবার বন্ধ হয়ে যায়। হরমোন তার মানসিক সমস্যা হয়, স্কিনের সমস্যা হয়। কারণ কি? কারণ হচ্ছে যে পিরিয়ড না হওয়ার যে মেন কারণ ছিল সেটা ট্রিটমেন্ট না করে ডাক্তার তাকে জাস্ট ট্রাই করছে যে কোনো রকম যাতে পিরিয়ড হয় এই বিষয়টা। এই কারণে যতদিন ওষুধ চলছে সে পিরিয়ড হয়েছে, কিন্তু ওষুধ বন্ধ করার সঙ্গেই তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। তো আমাদের মেন ফোকাস হচ্ছে শুধু রোগের যে সিমটম এটা কন্ট্রোল করা না, আমাদের মেন কাজ হচ্ছে রোগটা যাতে মূল থেকে সরে যায়, আমরা যাতে রোগটাকে একবারে নির্মূল করতে পারি, এটা হচ্ছে আমাদের মেন ফোকাস থাকবে। তো একটা রোগের পিছনে অনেক কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনার মেটাবলিজমের সমস্যা থাকবে, আপনার হরমোনের ইমব্যালেন্স থাকবে, বা আমাদের যে পরিপাক তন্ত্র সেখানে সমস্যা থাকতে পারে। তো আমাদের মেন কাজ হবে মেন সমস্যাটা খুঁজে বের করা এবং সেটা সারিয়ে তোলা। তো ফাংশনাল নিউট্রিশন হচ্ছে এই মেন কারণটাই খুঁজে বের করার চেষ্টা করে। তো ফাংশনাল নিউট্রিশন মনে করে যে পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা, তার শারীরিক গঠন আলাদা, তার জিনগত বৈশিষ্ট্য আলাদা, এমনকি তার জীবনযাত্রা এক একজনের জীবনযাত্রা এক এক রকম। দেখবেন যে দুইটা যমজ বোন, তাদের দেখবেন তাদের যদি তাদের জিন একই, বাবা মাও একই, কিন্তু জাস্ট তাদের লাইফ স্টাইলের কারণে তাদের হচ্ছে একজন সুস্থ থাকে, একজন অসুস্থ হয়।
তাই এই কারণে আমরা বলে থাকি যে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা একটা ডায়েট চার্ট থাকবে, বা এক ডায়েট চার্ট সবার জন্য প্রযোজ্য নয়। আপনারা ইন্টারনেটে ঘাটলে দেখবেন যে 1200 ক্যালোরি, 1500 ক্যালোরি অনেক ডায়েট চার্ট ঘুরে বেড়ায়। তো অনেকে ইন্টারনেট থেকে চার্ট নিয়ে ফলো করে। দু একজন হয়তো উপকার পায়, কিন্তু অনেকে পায় না। কারণ হচ্ছে যে ওই ডায়েট চার্টটা যার উপর তৈরি করা হয়েছে সে আর আমরা এক না। আবার অনেক বিদেশি খাদ্য আছে যেটা বিদেশিদের বডিতে ভালো কাজ করে, কিন্তু আমাদের বডিতে সেইভাবে কাজ করে না। কারণ হচ্ছে তাদের জিনগত বৈশিষ্ট্য, তাদের লাইফস্টাইল বা তাদের দেশের আবহাওয়া আমাদের সঙ্গে মিলে না। এই কারণে আমাদের দেশের খাদ্য আমাদের জন্য ভালো কাজ করে। তো প্রত্যেকটা মানুষের হজম প্রক্রিয়া আলাদা হয়। তাদের বডিতে যে ভালো ভালো ব্যাকটেরিয়া গুলো থাকে এগুলো আলাদা হয়। মানুষের মানসিক চাপটা আলাদা হয়, তার ঘুম এবং তার পরিবেশ সবকিছু আলাদা হয়। এই কারণে প্রত্যেকটা মানুষ একটা সম্পূর্ণ স্বতন্ত্র সত্তা হিসেবে থাকে। তো প্রচলিত ধারণায় তা আমরা খাবার কি হিসাবে দেখি? আমরা খাবারকে মনে করি যে খাবার শুধু আমাদেরকে শক্তি দেয়। তাই খাবারকে শক্তির উৎস হিসেবে দেখি। কিন্তু ফাংশনাল নিউট্রিশনে বা আয়ুর্বেদিক যে সায়েন্স, এখানে খাবারকে শুধু শক্তির উৎস হিসেবে দেখা হয় না, বরং খাবারকে দেখা হয় তথ্য হিসাবে। তো আপনার প্রতিদিনের প্লেটে আপনি যে খাবারটা রাখতেছেন, এই খাবারটা আপনার ভিতরের যে মেটাবলিজম, আপনার যে জিন, আপনার যে হরমোনগুলো আছে সবগুলাকে বলে দিচ্ছে যে আপনার বডি সুস্থতার দিকে যাবে নাকি রোগের দিকে যাবে। অর্থাৎ খাবার হচ্ছে তথ্য দেয় আপনার বডিকে যে তুমি সুস্থ থাকবা নাকি অসুস্থ হবা। তো সহজ কথা হচ্ছে ফাংশনাল নিউট্রিশন হলো মানবদেহ এবং প্রকৃতির একটা অপূর্ব সমন্বয়। এটি আমাদের শেখায় কিভাবে সঠিক প্রাকৃতিক খাবারের মাধ্যমে বডিকে ভেতর থেকেই এমন ভাবে তৈরি করা যায় যাতে বডি তার নিজস্ব ক্ষমতা বা যে আমাদের বডির যে ন্যাচারাল হিলিং একটা প্রক্রিয়া আছে এটা মানে ইউজ করে নিজের ভিতরে যে যদি কোনো ক্ষতি থাকে সেটাকে পুষিয়ে নিতে পারে। তো নিউট্রিশন শুধু কোনো রোগ ঠেকিয়ে রাখার লড়াই নয়, বরং ভেতর থেকে একজন মানুষকে প্রাণবন্ত, কর্মক্ষম এবং সুস্থ জীবনযাপনের একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি। তো অনেকে আছে যারা ডায়েট চার্ট নিয়ে হয়তোবা ৩ মাস বা ২ মাস ফলো করে ওজন কমে গেলে আবার সে তার আগের লাইফস্টাইলে ফিরে যায়। তো নিউট্রিশনের মেইন ফোকাস হচ্ছে এটা না। নিউট্রিশনের মেইন ফোকাস হচ্ছে যে আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করছেন। তারপর আপনি আপনার যে অসুস্থতা সেরে গেছে, কিন্তু আপনি আপনার অভ্যাসটাকে কন্টিনিউ রাখছেন। ধরেন যে আপনারা ইয়োগাটা শিখতেছেন, আপনার একটা সমস্যা, আপনি ইয়োগা শিখে সমস্যাটা ভালো হয়ে গেল। কিন্তু এখন যদি আপনি ইয়োগা বন্ধ করে দেন বা আপনার যে ঘুমের স্টাইলে মানে ঠিক টাইমে ঘুমানো সব বন্ধ করে দেন, কদিন পর অসুস্থতা আবার ফিরে আসবে। আর আপনি যদি সুস্থ হওয়ার পরও আপনার যে ভালো ভালো অভ্যাসগুলো কন্টিনিউ করেন, তাহলে কি হবে? আপনি আরো ভালো সুস্থ থাকবেন এবং এবং রোগ মুক্ত থাকবেন এবং একটা ভালো লাইফ পাবেন। তাই হচ্ছে নিউট্রিশন বলেন বা ইয়োগা সায়েন্স বলেন, এই যেগুলা এগুলা হচ্ছে হলিস্টিক ট্রিটমেন্ট। তো এগুলা সবসময় লাইফ স্টাইলের দিকে ফোকাস দেয় এবং সবাইকে বলে যে আপনার আপনার লাইফ স্টাইলটা যাতে ভালোভাবে হয়। তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ওজন নিয়ে একটা কথা বলি যে আমরা ওজন বলতে আমরা আমাদের মাথায় সবসময় কি ভাসে? তো প্রথমে যেটা ভাসে সেটা হচ্ছে না খেয়ে থাকা। যদি কাউকে বলা হয় ওজন বেড়ে গেছে, সে হয়তোবা না খেয়ে থাকা শুরু করে। আরেকটা হচ্ছে যে পছন্দের যে খাবারগুলো আছে এগুলাকে জোর করে দূরে রাখা, বা অনেকে আছে যে নিজের ওজন বেড়ে যাচ্ছে, আয়নার দিকে দেখে নিজে হতাশ হয়ে যাচ্ছে, আবার সে হচ্ছে নিজের খাবারটাকে কন্ট্রোল করতে পারতেছে না। তো আমাদের সমাজে ওজন নিয়ে খুব একটা ভালো ধারণা প্রচলিত নাই। তো আমাদের যে বর্তমানে যে ডায়েট কালচার বা যারা বিভিন্ন আপনি যখন ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যারা পুষ্টিবিদ আছে অনেকে, তাদের কথাই হচ্ছে যে আপনাকে কঠোরভাবে ডায়েট ফলো করতে হবে, আপনার বডিকে কষ্ট দিতে হবে, আপনাকে এত পরিশ্রম করতে হবে। এত পরিশ্রম না করলে আপনি আপনার মানে বডি ফিট থাকবে না। তো আমার কনসেপ্টটা একটু গতানুগতিক ধারা চাইতে আলাদা। তো আমাদের বডি, আমাদের যে ওজন বাড়তিছে এটা কোথায় বাড়তিছে? আমাদের বডিতে বাড়তিছে। অর্থাৎ আমাদের বডি এটা আমাদেরই অংশ। এটা তো আমাদের শত্রু না। তাই আমরা যদি এটাকে কষ্ট দিয়ে ওজন কমাতে চাই তাহলে কি হবে? কষ্টটা আমাদের হচ্ছে এবং মানে এটা হচ্ছে লং টার্মে আমাদের জন্য ক্ষতিকর হবে। তাই আমাদের বডিকে যে সুস্থ করার প্রক্রিয়া এটা হওয়া উচিত
আনন্দদায়ক এবং সম্পূর্ণ প্রাকৃতিক যাত্রা। তো আপনারা মানে একটা ভাবে দেখলে মানে ভাবে দেখুন যে যে বডিটা আপনাকে প্রতিদিন বাঁচায় রাখতেছে সেটা কি আপনার কখনো শত্রু হতে পারে? এটা হচ্ছে একবারে না। আপনার বডি সবসময় আপনাকে রক্ষা করতে চায়। যখন আপনার ওজন বাড়ে, যখন আমরা মানে আপনারা সারাদিন ক্লান্ত বোধ করেন বা আমরা সারাদিন ক্লান্ত বোধ করি বা কিংবা আমাদের পেটে যে মেদ জমতে থাকে, এগুলা হচ্ছে আসলে কোনো রোগ নয়। এগুলা হলো আমাদের বডির ভাষা। আমাদের বডি আমাদের সঙ্গে কথা বলতে চায়। সে বোঝাতে চায় যে ভেতরে মেটাবলিজম বা কোষের স্তরে কিছু একটা ঠিকমতো কাজ করতেছে না। এই কারণে আমাদের ওজন বাড়তিছে, বডিতে চর্বি জমতেছে। তো আমাদের বডি মানে তখন একটা যখন বিপদে পড়ে, ভিতরে যখন কিছু কাজ করে না, তখন একটা সংকটের মধ্যে থাকে এবং সে নিজেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে বডিতে ফ্যাট জমিয়ে রাখে। তো আমি শুরুতে আলোচনা করেছিলাম যে বডি কি কারণে ফ্যাট জমাচ্ছে। তাই আমরা যদি আমাদের বডির ভাষা না বুঝতে পারি, উল্টা বডিটা কষ্ট দেই, খাওয়া বন্ধ করে দেই, তখন বডি আরো ভয় পেয়ে যায়। সেভাবে যে যখন আমরা খাবারটা কমাই দিচ্ছি, তখন বডি ভাবতেছে হয়তোবা পৃথিবীতে দুর্ভিক্ষ চলতেছে। তাই সে কি করে? যাতে মানে আরো কঠিন সময় আসলে সে যাতে বাঁচে থাকতে পারে। এই কারণে সে বাঁচার তাগিদে আমাদের মেটাবলিজমটাকে বা আমাদের বডির যে বিপাকীয় হার এটাকে আরো ধীর করে দেয়। ফলাফল কি হয়? আমাদের ওজন কমার বদলে বডি আরো বেশি চর্বি ধরে রাখতে আরম্ভ করে। দেখবেন যে অনেকে ডায়েট শুরু করার ১ মাস পর ২ থেকে ৩ কেজি কমে যায়। অনেক আনন্দিত হয়। কিন্তু ২ মাস ২.৫ মাস পর দেখবেন যে সে অনেক ক্লান্ত হয়ে যায়, মাথার চুল পড়া শুরু করে বা তার হচ্ছে একটা ঘুম ভাব থাকে বা নিস্তেজ একটা ভাব চলে আসে। এর কারণ হচ্ছে সে যখন ১ম এ ডায়েট শুরু করে, সে যখন অল্প খাওয়া শুরু করলো, তো বডি যে ওয়াটার মানে পানি জমা থাকে, এই পানিটা যখন বের হয়ে যায় তখন ২ থেকে ৩ কেজি ওজন কমে যায়। কিন্তু বডি যখন দেখে যে সে ক্রমাগত কম খাবার খাচ্ছে, তখন বডি ধরে নেয় যে হয়তো খাবারের অভাব। তখন বডি তার মেটাবলিজমটাকে ধীর করে দেয়। তার থাইরয়েডের গতি ধীর হয়ে যায়। থাইরয়েড যখন কাজ করে না, তখন আমাদের বডি হচ্ছে ফ্যাট জমাতে শুরু করে দেয়। আর বডি তখন হচ্ছে মানে যে বডির যে ফ্যাটটা জমা থাকে সেটা বার্ন করা বন্ধ করে দেয়। এমনকি আপনি যে অল্প একটু খাবার খাবেন, এই খাবারটাকে বডি তখন চর্বি হিসাবে জমা করে। এর ফলে ১ম মাসে ওজন কমলেও ২য় বা ৩য় মাস থেকে তার ওজন বাড়তে শুরু করে। যখন ২ কেজি কমে কিন্তু দেখা যায় ৩ মাস বা ৪ মাস পর ৫ থেকে ৬ কেজি বেড়ে গেছে। এর কারণ হচ্ছে যে আমরা ব বডিকে ফোর্স করছি, বডিকে কম খাবার দিচ্ছি। এই কারণে বডি ব্যাকফায়ার করছে। তো আমাদের ১ম এবং প্রধান কাজ হলো বডির সাথে এই অহেতুক লড়াইটা বন্ধ করতে হবে। তো আমাদের বডিকে তার প্রয়োজনীয় যে পুষ্টিটা এটা দিয়ে বুঝাতে হবে যে সে নিরাপদে আছে। তো আমরা যখন সঠিক খাবার নির্বাচন করি, তো সেই খাবার থেকে যে পুষ্টিগুলা যখন আমাদের কোষে পৌঁছে যায়, তো আমাদের কোষ যখন পুষ্ট হয়, তখন আমাদের বডি তখন আমাদের বডি ধীরে, ধীরে সেরে উঠতে আরম্ভ করে। যখন বডি ভিতর থেকে সুস্থ মানে হওয়া শুরু করে দেয়, তখন আমাদের বডির যে বাড়তি ফ্যাট গুলো আছে সেগুলা বডির আর কোনো প্রয়োজন থাকে না। তখন সে খুব স্বাভাবিকভাবে এবং প্রাকৃতিকভাবে সেই ফ্যাট গুলা বার্ন করতে আরম্ভ করে। অর্থাৎ ওজন কমানোটা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত না। আমাদের লক্ষ্য হওয়া উচিত আসলে সুস্থ হওয়া এবং সুস্থ একটা বডি তৈরি করা। যখন আমাদের বডি সুস্থ হবে, তখন সে তার আদর্শ এবং সঠিক ওজনটা অটোমেটিক ফিরে পাবে। তো এই কারণে ডায়েট মানে কোনো সাময়িক প্রসেস নয় বা নিউট্রিশন এর যে প্রসেস এটা সাময়িক কোনো প্রসেস নয়। এটা একটা দীর্ঘস্থায়ী নিরাময় প্রসেস বা হিলিং প্রসেস। আপনি হয়তোবা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে দিবে, ঔষধ দিবে। আপনার যে সিম্পটমটা আপনি ২ বা ৩ দিনের মধ্যে কন্ট্রোলে চলে আসবে। কিন্তু আপনি যখন মানে ওই রোগটাকে ভিতর থেকে ভালো করতে চাইবেন, তখন আপনাকে ২ বা ৩ দিনের আশা করলে হবে না। আপনাকে ক্রমাগত লেগে থাকতে হবে। দেখবেন যে আস্তে, আস্তে রোগটা নির্মূল হয়ে যাবে এবং আপনি পুরোপুরি সুস্থ হবেন। কিন্তু যদি শুধু রোগের মানে লক্ষণটাকে ঢাকায় রাখতে চান, তাহলে হয়তোবা আপনি কিছুদিন ভালো থাকবেন, আবার সেই লক্ষণটা ফিরে আসবে। তো এখন একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আসে, তো আমরা আমাদের বডিকে সুস্থ করব কিভাবে? তো
আমরা এতদিন ধরে যে প্রথাগত যে পুষ্টিবিজ্ঞান বা মানে বর্তমানে যে পুষ্টিবিজ্ঞানটা আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখতে পান, সেখানে আমাদের ওজন কমানোর ক্ষেত্রে মেইনলি বলে যে আপনাকে ক্যালোরি কম খাইতে হবে। আপনি ক্যালোরি কম খাবেন আর বেশি বেশি ক্যালোরি বার্ন করবেন, অর্থাৎ আপনি কম খাইতে বলবে আর বেশি খরচ করতে বলবে। অর্থাৎ তারা আমাদের বডিটাকে তুলনা করতেছে একটা মানে মেশিনের সঙ্গে। যে আপনি ধরেন যে একটা গাড়িতে তেল দিলে কি হয়, যতক্ষণ তেল থাকে গাড়ি চলে, তেল শেষ হলে গাড়ি বন্ধ হয়ে যায়। তেমনি তারা আমাদেরকে মনে করতেছে যে আমরা মানে যদি ক্যালোরি কম বেশি করি তাহলে হয়তো বা আমাদের ওজনটা কমে যাবে। তো এটা হচ্ছে পুরাপুরি মানে এই ধারণাটা আংশিক সত্য আংশিক মিথ্যা, এবং এটা হচ্ছে আমাদের মানে বডির যে কন্ডিশন এটা সবসময় মানে বিবেচনায় নেয় না। তো ফাংশনাল নিউট্রিশন বা বর্তমানে যে আধুনিক নিউট্রিশন এটা বলতেছে ওজন কমানোর জন্য শুধু ক্যালোরি মাপা বা রোগের যে বাইরের লক্ষণ নিয়ে কাজ করে মানে সমস্যাটা শেকড় থেকে সমাধান করা সম্ভব না। আমাদের মেইন ফোকাস হবে সমস্যার শেকড়ে আঘাত করা। তো আপনাদের ধরেন যে আপনার হচ্ছে যে গাছের উদাহরণ দিলাম, যে গাছের পাতাগুলো তখন হলুদে শুকায় যাচ্ছে। তো আমরা যদি রং লাগাই দিই কি হবে, গাছের পাতাগুলো দেখতে সবুজ হবে কিন্তু এটা প্রকৃতি সবুজ না। তো বুদ্ধিমানেরা কি করে, গাছের গোড়ার মাটি পর্যবেক্ষণ করে, সেখানে পানি দেয়, গাছটা যাতে সূর্যের আলো লাগে বা প্রয়োজনে সার পায় সে ব্যবস্থা করে। তো আমাদের মানব দেহ ঠিক সেই গাছের মতোই। অতিরিক্ত ওজন, অতিরিক্ত চুল পড়া, স্কিনের সমস্যা বা সারাদিন ক্লান্ত লাগা, এগুলা হচ্ছে সেই গাছের হলুদ পাতার মতো। তো এগুলা হচ্ছে কেবল অসুস্থতার লক্ষণ। তো আপনি যদি কেবল না খেয়ে বা জিমে ঘন্টার পর ঘন্টা শুধু দৌড়ায়ে ওজন কমানোর চেষ্টা করেন, তাহলে বিষয়টা হবে সে গাছের পাতায় রং মাখানোর মতো। তো এতে আপনার সাময়িক সমাধান মিললেও দীর্ঘমেয়াদে আপনার কি বডি ভেঙে পড়বে। তো ফাংশনাল নিউট্রিশনের মেইন ফোকাস থাকে সমস্যাটার যে আসল সমস্যাটা কোথায় খুঁজে বের করা। তো এখন হতে পারে যে ওজন বাড়ার বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ওজন বাড়ে। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে যে আপনার বডিতে যখন ইনসুলিনটা কাজ করে না। আমি প্রথমে এই যে গল্পটা বললাম যে ইনসুলিন রক্তে রক্ত থেকে সুগার নিয়ে কোষে যায়, কিন্তু এক পর্যায়ে কোষ আর রক্ত মানে দরজা খুলে দেয় না, তখন ইনসুলিনটা কাজ করে না, তখন এই অবস্থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। আরেকটা কারণ হতে পারে যে আপনার থাইরয়েড গ্রন্থি যদি ঠিক মতন কাজ না করে। দেখবেন যে যাদের থাইরয়েডের সমস্যা তারা একটু মানে মোটা হয়, কারণ হচ্ছে তাদের থাইরয়েড গ্রন্থি কাজ করতেছে না। তো একজনের যদি থাইরয়েড গ্রন্থি কাজ না করে, আবার সে যদি কম খাদ্য গ্রহণ করে, আবার অনেক বেশি পরিশ্রম করে, তাহলে কি হবে, তার থাইরয়েডের সমস্যাটা আরো বেশি হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে ওজন বাড়ার আরেকটা কারণ হচ্ছে স্ট্রেস হরমোন। যদি আপনি অনেক মানসিক চাপে থাকেন, আপনার যদি ঘুম ঠিক মতো না হয়, তাহলে কি হবে, আপনি যতই মানে পুষ্টিকর খাবার খান তাহলে তাতেও আপনার কোনো কাজ হবে না, কারণ হচ্ছে আপনার বডিতে একটা স্ট্রেসের মধ্যে আছে। এই কারণে আপনার বডির যে হরমোনাল মেকানিজম এটা ইমব্যালেন্স হয়ে আছে। তো আমরা যখন এই মূল কারণগুলা ল্যাব রিপোর্টের মাধ্যমে বা শারীরিক লক্ষণ বুঝে বের করি এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে তা ঠিক করি, তখন আমাদের যে হেলথ এটা আরো শক্তিশালী হয়। তো মেটাবলিক হেলথ যে ওয়ার্ডটা এতক্ষণ ধরে বলতেছি, এটার অর্থ হলো আপনার বডির সেই ইঞ্জিন, এটা মানে মেটাবলিজম হচ্ছে আমাদের বডির সেই ইঞ্জিন যেটা খাবারকে শক্তিতে রূপান্তর করে। তো এই ইঞ্জিনটা যখন ঠিক মতন চলতে শুরু করে, তখন বডি আর কোনো ফ্যাট জমায় রাখে না, বরং সে জমে থাকা ফ্যাটকেই জ্বালানি হিসাবে পোড়াতে শুরু করে দেয়। তো ফাংশনাল নিউট্রিশন আমাদেরকে শেখায় যে শুধু খাবার শুধু ক্যালোরি নয়, খাবার হলো ইনফরমেশন আর তথ্য। তো আপনি যখন সঠিক খাবার খান, তখন আপনি মূলত আপনার কোষগুলোকে সুস্থ থাকার নির্দেশ দিচ্ছেন। আপনি কি বুঝতে পারতেছেন? কি একজন রেসপন্স করেন একটু? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। জি ভাইয়া। ও, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন হচ্ছে যে আমরা গাট মাইক্রোবায়োম এবং হিলিং নিয়ে কথা বলবো। তো আমাদের একটা প্রবণতা আছে যে আমরা অল্প মাথা ব্যথা জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাই। তো আমরা হয়তো বা জ্বর থেকে মুক্তি পাই,
কিন্তু আমরা আমাদের বডির যে ক্ষতি করি এটা আমরা জানি না, বা আমরা হয়তোবা ডাক্তার বলে যে অ্যান্টিবায়োটিকের ডোজ ডোজ কমপ্লিট হলে অসুবিধা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের যে ডোজ কমপ্লিট হয় তারপরও আমাদের বডির একটা অপূরণীয় ক্ষতি হয়ে যায়। এই কারণে মানে খুব সিরিয়াস পর্যায়ে না গেলে আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। তো এখন আমি কথা বলবো আমাদের সবচেয়ে বড় যে বন্ধু, মানে একটা মানবদের সবচেয়ে যে বড় বন্ধু কিনে কথা বলবো। তো আমাদের বন্ধুটা কোনো ওষুধও না, সাপ্লিমেন্টও না, এটা হচ্ছে আমাদের ভেতরের লুকে থাকা, আমাদের পরিপাকতন্ত্রে লুকে থাকা গাট মাইক্রোবায়াম নে। গাট মাইক্রোবায়াম বলতে আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, তারপর ইস্ট আছে, ছত্রাক আছে। এগুলো হচ্ছে কিছুটা ভালো আছে, কিছুটা খারাপ আছে। তো নরমালি ভালো মাইক্রোবায়াম মানে অণুজীব বেশি থাকে এবং খারাপ অণুজীবগুলো কম থাকে। যতক্ষণ তো এগুলাকে মোটের উপর বলা হয় গাট মাইক্রোবায়াম। তো আমাদের পেটের ভিতরে আমাদের বডিতে যতগুলা কোষ আছে এই ততগুলাই হচ্ছে অণুজীব বাস করে। অর্থাৎ যদি আমাদেরকে কেউ বলে যে আপনি একটা ব্যাকটেরিয়া, তা সে ভুল বলবে না, কারণ হচ্ছে আমাদের কোষের 90% হচ্ছে মানে যতগুলা কোষ ততগুলাই ব্যাকটেরিয়া। তো মানে আমাদের মানব কোষের চাইতেও ওই অণুজীব গুলার পরিমাণ অনেক বেশি। তা খুব সহজ করে বললে আমাদের পেটের ভিতরে একটা বিশাল এবং রহস্যময় জগৎ আছে যেখানে ভালো আর খারাপ উভয় ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে। তো ফাংশনাল নিউট্রিশন মানে আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আমরা যখন প্রাকৃতিকভাবে নিজেকে সুস্থ করতে চাইবো, তো সেটার যে প্রথম ধাপ শুরু হবে আমাদের মানে অন্ত্র থেকে বা পরিপাকতন্ত্র থেকে। তো বাংলায় একটা প্রবাদ আছে, পেট শান্তি তো জগৎ শান্তি। এটা বলতে আমরা মেইনলি মনে করি যে হয়তোবা ভরা পেটে পেট ভরে খাবার খেলে অথবা জগতে শান্তি লাগবে। তো মেইন মানে ওটার বিষয়বস্তু এরকম ছিল যে পেটের যে ভালো ব্যাকটেরিয়া গুলা এগুলা যদি ভালো থাকে তাহলে এই ভালো ব্যাকটেরিয়া গুলা কি করে সেরোটোনিন নামক একটা মানে হরমোন নিঃসরণ করে। এই সেরোটোনিন হরমোনটাই হচ্ছে আমাদের মন ভালো রাখে। এই কারণে বলে যে পেট শান্তি তো জগৎ শান্তি। তো এই ভালো ব্যাকটেরিয়া গুলো আমাদের সুস্থতার জন্য মানে খুবই দরকার। তো আমরা প্রতিদিন যে খাবার খাই এই খাবারটা থেকে পুষ্টি বের করে আনা, আমাদের যে হজম প্রক্রিয়া আছে এটাকে মসৃণ করা এবং সেই যে পুষ্টিটা শোষণ করা হলো খাবার থেকে সেই পুষ্টি রক্তে পৌঁছায় দেওয়া, এই সব কাজগুলাই করে আমাদের পেটে থাকে এই ভালো ব্যাকটেরিয়া গুলা। শুধু এটাই নয়, আপনার ওজন কত দ্রুত কমবে বা বাড়বে সেটা অনেকাংশ নিয়ন্ত্রণ করে এই পরিপাকতন্ত্রের ব্যাকটেরিয়া গুলা। দেখবেন যে অনেকে আছে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর মোটা হয়ে যায়। এর কারণ হচ্ছে যখন কেউ অ্যান্টিবায়োটিক খায় তার পেটের যে ভালো ব্যাকটেরিয়া গুলা কমে যায়। এই ভালো ব্যাকটেরিয়া কমে যাওয়ার কারণে তার হচ্ছে ওজনটা বেড়ে যায়। তো যদি কেউ মানে ভুল খাদ্যাভ্যাস বা অতিরিক্ত চিনি খাওয়ার কারণে তার তার পেটে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়, তবে কি হয় এই খারাপ ব্যাকটেরিয়া গুলো আপনার যে ব্রেনকে বারবার সংকেত পাঠাবে আরো চিনি বা ফাস্টফুড খাওয়ার জন্য। অর্থাৎ আপনার পেটে যদি খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায় আপনার সুগার ক্রেভিংসটা বেড়ে যাবে। আর অনেকে দেখবেন যারা একটু মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর বা তারা একটু মোটা হয় তাদের সুগারের প্রতি একটা ক্রেভিংস থাকে। তারা হয়তোবা জানে যে সুগারটার কারণে সে মানে মোটা হয়ে যাচ্ছে কিন্তু সে কন্ট্রোল করতে পারে না। এর কারণ হচ্ছে এই ক্রেভিংস এর পিছনে আমাদের মনের শক্তিটা কাজ করে না, এখানে কাজ করে আমাদের পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া গুলো আছে বা খারাপ যে অণুজীব গুলো আছে এগুলা হচ্ছে একটা সংকেত দেয়। এগুলা হচ্ছে আমাদেরকে বারবার প্রভোগ করে যাতে আমরা মিষ্টি জাতীয় খাদ্য খাই। তো আমাদের যে কোন খাবার খাবো বা কোনটার প্রতি আমাদের আগ্রহ বাড়তিছে এই সব কিছু আমাদের পেট থেকে নিয়ন্ত্রণ হয়। তো আর যদি ভালো ব্যাকটেরিয়া আপনার থাকে তখন সেটা কি করে আপনার মেটাবলিজমকে দ্রুত করতে সাহায্য করে এবং বডির ভিতরে যদি প্রদাহ থাকে বা ইনফ্লামেশন থাকে সেটা মানে কমানোর ক্ষেত্রেও আপনার এই যে ব্যাকটেরিয়া গুলা সাহায্য করে। তো আরেকটা বিষয় যে আমাদের যে মন ভালো থাকবে নাকি খারাপ থাকবে এটাও নিয়ন্ত্রণ হয় আমাদের পেট থেকে। এই কারণে আমাদের যে পরিপাকতন্ত্র এটাকে বলা হয় দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেন।
তো আমাদের বডিতে যে হ্যাপি হরমোন বলতে আমরা সেরোটোনিন কে বুঝি। তো সেরোটোনিনের প্রায় 90% তৈরি হয় আমাদের মানে পেট থেকে। অর্থাৎ আপনার পেট যদি সুস্থ না থাকে তবে আপনি মানসিকভাবে বিষণ্ণ হবেন, উদ্বিগ্ন হবেন বা একটু হতাশ অনুভব করবেন। হয়তোবা খেয়াল করে দেখবেন যখন আপনাদের পেট ফাঁপা থাকে বা পেটের সমস্যা হয় তখন আপনারা মানসিকভাবেও ভালো থাকেন না। কারণ হচ্ছে পেটের সেই ব্যাকটেরিয়াগুলো তখন মানে সেরোটোনিন উৎপাদন করতে পারে না। তো এই যে মানসিক চাপ যখন বেশি থাকে বা ভালো ব্যাকটেরিয়ার না থাকার কারণে যখন মানসিক চাপ বেশি হয় তখন সেটা পরোক্ষভাবে আমাদের ওজন আরো বাড়ায় দেয়। তাই আপনি যখন কোনো ডায়েট ফলো করবেন তো আপনার মেন কাজ থাকবে এই ব্যাকটেরিয়া গুলার জন্য যে খাবারগুলা সেই খাবারগুলা গ্রহণ করা, যেমন শাকসবজি বা বিভিন্ন ফার্মেন্টেড ফুড যেমন টক দই, কিমচি এই জাতীয় খাবারগুলা। আরেকটা হচ্ছে যে প্রোবায়োটিক সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে, যেমন আপনি এই যে টক দই খাইতে পারেন, এটা ভালো প্রোবায়োটিক। আবার যদি চান সকাল বেয়ে হচ্ছে পান্তা ভাতের যে পানিটা, এই পানিটা আপনি যে লেবুর রস, পিঙ্ক সল্ট দিয়ে খাইতে পারেন। এগুলাতে অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে যেটা আপনার পেটের ব্যাকটেরিয়া মানে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো আমরা যখন আমাদের ন্যাচারাল হিলিং এর মাধ্যমে আমাদের ব্যাকটেরিয়া গুলাকে ঠিকভাবে খাদ্য প্রদান করি তখন তারা আমাদের হজম শক্তি বাড়ায়, ওজন কমায় এবং মনও ভালো রাখে। তো এভাবেই আমরা হচ্ছে একটা একটা করে সমস্যার সমাধান করার মাধ্যমে আমাদের বডিকে প্রাকৃতিক ভাবে ভেতর থেকে ভালো করতে পারি। তো এখন আমরা কথা বলবো যে আমাদের বডির মানে নিজেকে মাপার জন্য যে আমরা আমাদের ওজন বেশি নাকি কম বা আমাদের কতটুকু ক্যালোরির প্রয়োজন, এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। তো আমরা যখনই স্বাস্থ্য বা ওজন নিয়ে কথা বলি তো সবার আগে যে শব্দটা আমাদের সামনে আসে সেটা হলো বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। তো এটা মোটামুটি সবাই জানে যে বিএমআই ওয়ার্ডটা সবারই পরিচিত। তো ডাক্তার থেকে শুরু করে জিমের ট্রেনার সবাই এই জিনিসটাই প্রথমে মাপতে চান। আপনি হয়তো বা কোনো জিমে গেছেন, তারা আপনাকে বিএমআই মাপতে বলবে আপনার হাইট এবং আপনার ওজনের অনুপাত করে বিএমআইটা বের করে। তো আপনারা চাইলে এটা হচ্ছে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকেও বিএমআইটা মেজার করতে পারবেন। আহ, তো বিএমআইটা হচ্ছে আপনার যে ওজন আছে অর্থাৎ আপনি কত কেজি, এই কেজিটাকে আপনার যে উচ্চতা, এই উচ্চতাকে আগে মিটারে কনভার্ট করতে হবে। তারপর মিটারটাকে বর্গফল করতে হবে। অর্থাৎ যদি আপনার উচ্চতা হয় 1.44 মিটার, তো আপনি হচ্ছে আপনার যে ওজন, ধরেন যে আপনার ওজন হচ্ছে 70 কেজি, তো আপনার এই 70 কেজিকে আপনি 1.44 গুণ 1.44 ভাগ করে দিবেন। তবে যে তখন যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আপনার বিএমআই। তো এই সংখ্যাটা দিয়ে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি একজন মানুষ কি তার উচ্চতা অনুযায়ী তার ওজন ঠিক আছে নাকি বেশি আছে নাকি নর্মাল আছে। ধরেন যে মানে যদি কারো বিএমআই 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকে তবে সাধারণত ধরে নেওয়া হয় যে তার হাইট অনুযায়ী তার ওজনটা ঠিক আছে। তবে ফাংশনাল পুষ্টিবিদ হিসাবে এখানে আমি এক্সট্রা কিছু কথা বলতেছি। তো বিএমআই কখনো আপনার সুস্বাস্থ্যের শেষ কথা হতে পারে না। অর্থাৎ বিএমআই ঠিক আছে মানে যে আপনি সুস্থ, এই বিষয়টা মানে কখনো মনে করবেন না। কারণ হচ্ছে এই অঙ্কের সূত্রটা মানে এটা একটা গাণিতিক সূত্র। গাণিতিক সূত্র কখনো একটা আমরা যেহেতু মানুষ, আমরা তো হচ্ছে জীব, এই জীবকে প্রেজেন্ট করতে পারে না, মানে সেইভাবে প্রেজেন্ট করতে পারে না। এই সূত্রটা হচ্ছে আপনার চর্বি আর পেশির মধ্যে বা আপনার হাড়ের ওজনের মধ্যে পার্থক্য করতে পারে না। ধরেন যে একজন বডি বিল্ডার বা একজন অ্যাথলেটের বডির পেশির পরিমাণটা অনেক বেশি থাকে। তো পেশির ওজন চর্বির মানে চেয়েও বেশি হয়। তো একজন বডি বিল্ডারের ওজন কিন্তু অনেক বেশি হবে। তো তার যদি বিএমআইটা মাপা হয় তো দেখবেন তার বিএমআই অনেক বেশি, কিন্তু তার বডিতে ক্ষতিকর চর্বি নাই বললেই চলে। তা আবার আমাদের সমাজে বা বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের হাত পা বেশ চিকন, ওজন মাপার মেশিনে তাদের ওজনও একদম নর্মাল দেখা যায়, কিন্তু তাদের পেটে প্রচুর পরিমাণে চর্বি জমা থাকে। তো মানে তাদেরকে চিকন মনে হলেও পেটে চর্বি থাকার কারণে তাদের
মানে বলা হয় স্কিনি ফ্যাট, অর্থাৎ চিকন কিন্তু মানে ফ্যাট বেশি আছে। তো এই লোকগুলার বিএমআই নর্মাল দেখায়, কিন্তু যদি তারা ভিতর থেকে চিন্তা করা হয় বা তাদের মানে ভিতরে একটা মারাত্মক ঝুঁকি আছে, কারণ তাদের বডিতে ভিসেরাল ফ্যাটটা বেশি। তো এই লোকগুলার ডায়াবেটিস বা ফ্যাটি লিভার হওয়ার একটা মানে বেশি আশঙ্কা থাকে। তাই আমরা বিএমআই কে শুধু একটা প্রাথমিক ধারণা বা স্টার্টিং পয়েন্ট হিসাবে নিব, কিন্তু এটাকে একমাত্র ইন্ডিকেটর হিসেবে নিব না। আরেকটা শব্দ, এটা হচ্ছে বিএমআর, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট। তো আপনি যদি ডায়েট শুরু করতে চান, তাহলে সবার আগে আপনাকে এই বিএমআরটা জানতে হবে। এখানে একটা উদাহরণ দেই। ধরেন যে আপনি সারাদিন কোনো কাজ করলেন না, জিম করলেন না, এমনকি হাঁটাহাঁটিও করলেন না, আপনি শুধু চোখ বন্ধ করে সারাদিন বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এই যে আপনি সম্পূর্ণ বিশ্রামে আছেন, এর মানে কিন্তু এটা নয় যে আপনার বডি কোনো কাজ করতেছে না। আপনি ঘুমায় থাকলেও আপনার হার্ট, আপনার কিডনি এগুলা কিন্তু কাজ করে। আপনার হার্ট রক্ত পাম্প করে, আপনার ফুসফুস শ্বাস প্রশ্বাস মানে শ্বাস নিচ্ছে ছাড়তেছে, আপনার কিডনি রক্ত পরিষ্কার করতেছে, এবং আপনার যে মস্তিষ্ক, এটা প্রতি মুহূর্তে কোটি কোটি সংকেত আদান প্রদান করে। তো বডির এই যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলা সচল রাখতে এবং আপনাকে বাঁচায় রাখতে বডির যে ন্যূনতম এনার্জির প্রয়োজন বা ক্যালোরি খরচ হয়, সেটাই হলো আমাদের বিএমআর। তো এটা হলো আমাদের বডির বেঁচে থাকার একদম মৌলিক জ্বালানি। তো আমরা দৈনিক যে ক্যালোরি খরচ করি, এই ক্যালোরির প্রায় 60 থেকে 70 ভাগই এই বিএমআর এর পিছনে চলতে, অর্থাৎ আমাদের যে অত্যাবশ্যকীয় অঙ্গগুলো আছে, এগুলোর কাজের পিছনেই 60 থেকে 70 ভাগ চলে যায়। তো একজন মানুষের বয়স, উচ্চতা, ওজন এবং সে কোন লিঙ্গের, তার উপর ভিত্তি করে বিএমআরটা আলাদা হয়। তো ইন্টারনেটে অনেক ফ্রি ক্যালকুলেটর আছে, যেখানে আপনি আপনার এই তথ্যগুলো দিলেই বিএমআরটা মানে বের করতে পারবেন। তো এখানে সবচেয়ে যে বিষয়টা মনে রাখতে হবে যে ওজন কমানোর জন্য আপনার কখনোই আপনার বিএমআর এর নিচে ক্যালোরি গ্রহণ করা ঠিক হবে না। তো ধরেন যে আপনার বিএমআর হচ্ছে 1300 ক্যালোরি, আর আপনি ওজন কমার আশায় যদি আপনি দিনে মাত্র 800 ক্যালোরি খান, তো কি হবে, আপনার যে ভেতরের অঙ্গগুলো আছে এগুলা খাবারের অভাবে ধুকতে আরম্ভ করবে। এটা আপনার মেটাবলিজমকে পুরোপুরি স্লো করে দিবে এবং আপনি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বেন। তাই হচ্ছে আপনি যখন বডিকে ভিতর থেকে সুস্থ রাখতে চাইবেন, তখন আপনার যে ক্যালোরির বাজেট হবে এটা আপনার বিএমআর এর সমান। এটা নিয়ে আমরা পরের স্লাইডে আবার আলোচনা করব, বিএমআর বা ক্যালোরি হিসাবটা নিয়ে। আর আরেকটা হচ্ছে যে টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। তো আমরা তো সারাদিন বিছানায় শুয়ে থাকি না। আমরা সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই, কেউ ঘরের কাজ করি, কেউ হাঁটাহাঁটি করি, কেউ বা জিমে গিয়ে ভারী ব্যায়াম করি। এই যে আমরা সারাদিন বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ চালাচ্ছি, এগুলাতেও কিন্তু আমাদের বডি প্রচুর পরিমাণের এনার্জি খরচ করে। এখন আপনার বডির বেঁচে থাকার জন্য ন্যূনতম যে জ্বালানি বা বিএমআর এর সাথে যদি আপনার সারাদিনের যে হাঁটা চলা, কাজ এবং ব্যায়ামের জন্য প্রয়োজনীয় যে শক্তিটা প্রয়োজন হয়, সেটা যদি যোগ করা হয়, তাহলে পাওয়া যাবে আপনার টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনার হার্ট, কিডনি, আপনার ব্রেন চলার জন্য যে এনার্জিটা প্রয়োজন, সেটার সঙ্গে আপনি আপনার যে দৈনন্দিন কাজের যে এনার্জি প্রয়োজন, সেটা যদি যোগ করেন, তাহলে আপনি টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচারটা বের করতে পারবেন। ধরেন যে টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার মানে হলো যে আপনার বডি সারাদিনে মোট কত ক্যালোরি পোড়ায়। তো ধরুন আপনি হিসাব করে দেখলেন আপনার বিএমআর হলো 1400 ক্যালোরি। এবার আপনি সারাদিন অফিসে কাজ করলেন, একটু হাঁটাহাঁটি করলেন, তার জন্য আপনার আরো 500 ক্যালোরি খরচ হলো। তাহলে আপনার টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার হলো 1400 যোগ 500, অর্থাৎ 1900 ক্যালোরি। তো এখন প্রশ্ন হলো যে এই আমাদের টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার জেনে লাভ কি? এই লাভটা হলো ওজন নিয়ন্ত্রণের মানে আসল চাবিকাঠি বলা যায়। আপনি যদি প্রতিদিন ঠিক এই 1900 ক্যালোরির পুষ্টিকর খাবার খান, তবে আপনার ওজন 1 গ্রামও বাড়বে না, আবার 1 গ্রামও করবে না। এটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স ক্যালোরি।
এখন আপনি যদি প্রাকৃতিকভাবে এবং সুস্থ উপায়ে ওজন কমাতে চান, তবে আপনাকে টোটাল যে ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার আছে এখান থেকে খাবারটা কিছুটা মানে ক্যালোরিটা কমাতে হবে। ধরেন যে আপনার টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে 1900 ক্যালোরি এবং আপনার বিএমআর হচ্ছে 1400। তো আপনি 1900 থেকে 1400 এই 500 ক্যালোরি কমাতে পারবেন, কিন্তু 500 বেশি কমাতে পারবেন না, বা চাইলে 400 কমাতে পারবেন, কিন্তু বিএমআর এর নিচে কখনো যাওয়া উচিত হবে না। তো যদি আপনি বিএমআর এর নিচে না যান তখন আপনার বডি কোনো ভয় পাবে না এবং এটা খুব শান্তিতে পেটে জমে থাকা যে চর্বি এটা গলাতে আরম্ভ করবে। এবং যে 500 ক্যালোরি যে আপনার ঘাটতি থাকবে, এই ঘাটতিটা পূরণ হবে আপনার যে বডিতে যে চর্বিটা জমে আছে এই চর্বিটা বার্ন করার মাধ্যমে। তাই এভাবে আপনার বডির সাথে কোনো রকম জোর জুলুম না করেই শুধু একটু হিসাব বুঝেই নিলেই আমরা খুব সহজে আমাদের যে মেটাবলিক হেলথ এটা ঠিক রেখে স্থায়ীভাবে ওজন কমাতে পারবো। তো এখন যেটা হয় যে ওজন কমানোর কথা উঠলেই আমাদের মাথায় সবচেয়ে প্রথমে যেটা আসে যে খাওয়া কমায় দাও। তা অনেকে ভাবে যদি দিনে 3 বেলার জায়গায় 1 বেলা খাই বা সারাদিন শুধু শুধু শসা আর পানি খেয়ে থাকি তাহলে মনে হয় খুব দ্রুত শুকায় যাব। তো এটা হচ্ছে আমাদের মানে প্রচলিত যে ডায়েট কালচার, এটা একটা মানে সবচেয়ে প্রচলিত মিথ এবং এটা ক্ষতিকরও বটে। তো আপনারা যারা এই না খেয়ে থাকার মানে পদ্ধতির চেষ্টা করেছেন তারা নিশ্চয়ই খেয়াল করবেন যে প্রথম কয়েকদিন হয়তো 2 থেকে 3 কেজি কমে, কিন্তু এরপর ওজন এমন ভাবে আটকে যায় যার 1 গ্রামও কমতে চায় না। উল্টা হচ্ছে বডি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে, চুল পড়া শুরু হয়, এমনকি মেজাজও খিটখিটে হয়। কেন এমন হয়? তো এর পিছনের যে সায়েন্স এটা আমাদের বুঝতে হবে। হাজার হাজার বছর পূর্বে আমাদের যে আদিম পুরুষেরা ছিল তারা কি করতো? তারা শিকার করে খাদ্য মানে গ্রহণ করতো। তো তারা শিকার সবসময় পাইতো না। কোনোদিন তারা শিকার পাইতো, কোনোদিন তারা হচ্ছে না খেয়ে থাকতো। মানে তাদের একটা একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হতো। তো আমাদের বডি হচ্ছে সেই আমাদের যে জিন আছে, তো আমাদের জিন হচ্ছে সেই আদিম পুরুষের থেকেই পাওয়া। তো আমাদের যে আদিম পুরুষদের যে বৈশিষ্ট্য সেটা আমাদের জিনে এখনো আছে। তো তারা যখন না খেয়ে থাকতো তখন তাদের বডির যে জিন সেটা তারা এই জিনটা ধরে নিত যে এখন তারা হচ্ছে খাবার পাচ্ছে না, তাদেরকে বাঁচায় রাখার জন্য আমার মেটাবলিজম স্লো করে দিতে হবে এবং বডিতে খাবার সঞ্চয় করে রাখতে হবে যাতে সে কি হয় মানে আরো কঠিন মুহূর্তে মানে কঠিন পরিস্থিতিতে যাতে না পড়ে এবং সে দুর্বল হয়ে না যায়। তো আমাদের এই আধুনিক যুগে আসেও যখন আমরা আমাদের খাবারটা একদম কমায় দেই তখন আমাদের যে আদিম পুরুষের যে জিন তারা কিন্তু বুঝতে পারে না যে আমরা ওজন কমানোর জন্য মানে খাবার কমায় দিছি। তারা মনে করে যে বাইরে হয়তো বা কোনো দুর্ভিক্ষ চলতেছে বা শিকার পাওয়া যাচ্ছে না। তারা এই কথাটা মনে করে আপনাকে বাঁচায় রাখার জন্য একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থায় চলে যায়। এই ব্যবস্থাটার নাম হচ্ছে স্টারভেশন মোড। তো এই মোডে বডি তার মানে ক্যালোরি পোড়ানোর যে হার এটা একদম ধীর করে দেয়। বডি বডি তখন ভাবে যে যেহেতু বাইরের খাবার নাই, তাই আমার ভেতরে যে চর্বিটা আছে সেটাকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। অর্থাৎ আপনার যে ওজনটা আছে সেটাও আটকায় দেয়, আবার আপনি যে অল্প একটু খাবার খাচ্ছেন সেটাও সে ধরে ফেলে। এর ফলে আপনার ফ্যাট বার্ন করাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো আমাদের হচ্ছে যে এই স্টারভেশন মোডের যে একটা আমাদের বডি যখন এই একটা ভ্রান্তির মধ্যে পড়ে যায়, সেখান থেকে বাঁচতে হলে আমাদের বডির সাথে কোনো রকম চালাকি করা যাবে না, বরং আমাদের বডিকে আশ্বস্ত করা লাগবে যে বাইরে কোনো দুর্ভিক্ষ চলতেছে না, পর্যাপ্ত খাবার আছে। তো বডিকে এই যে আশ্বস্ত করার একমাত্র উপায় হচ্ছে আমাদের সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই পরিমাণটা ঠিক কতটুকু কতটুকু পাইলে আমাদের বডি বিভ্রান্ত হবে না বা স্টারভেশন মোডে যাবে না বা আবার ফ্যাট বার্ন করা আরম্ভ করবে। তো এখানে এই যে আগেই বললাম যে ওজন কমানোর জন্য কখনোই বিএমআর এর নিচে ক্যালোরি গ্রহণ করা যাবে না। আমরা মানে এটা নিয়ে আগে বিষয়ে আলোচনা করলাম। তো নিয়ম যেটা হলো এর আগেও স্লাইডে বলছি যে যদি আপনার টোটাল ক্যালোরি
রিকোয়ারমেন্ট হয় 1900 কিলো ক্যালোরি, তখন হচ্ছে আপনার যেটা করতে হবে, আপনার বিএমআর যদি হয় 1400, তাহলে আপনি সেখান থেকে 400 বা 500 ক্যালোরি কমাই দিবেন, অর্থাৎ আপনি 1400 কিলো ক্যালোরির নিচে কখনোই খাবেন না। মানে আপনি যখন 1400 কিলো ক্যালোরি খাবেন, এর মানে হলো আপনার ভেতরের অঙ্গগুলো তাদের বেঁচে থাকার যে পুরোপুরি যে জ্বালানি সেটা ঠিক মতন পাচ্ছে। এর ফলে বডি কোনোভাবেই স্টারভেশন মানে মোডে যাবে না, এবং আপনার মেটাবলিজমটা ঠিক থাকবে। এর ফলে এই যে 1400 400 বা 500 ক্যালোরি যে আপনার খাবার থেকে খাচ্ছেন না, এই ক্যালোরিটা আমাদের মানে পেটে বা উরুতে যে এক্সট্রা ফ্যাটটা জমে থাকবে সেটা গলায় শক্তি মানে তৈরি করবে। এভাবে আপনি কোনো রকম দুর্বলতা ছাড়া, চুল পড়া ছাড়া মোটামুটি খেয়ে আপনার ওজনটা কমাতে পারবেন। তো এখন প্রশ্ন হতে পারে যে কোন খাবারগুলো খাবো। আমি তো ক্যালোরির কথা বললাম, কিন্তু সব ক্যালোরি সমান না। তো অনেকে আছে যারা ক্যালোরি হিসাব করে খাইতে গিয়ে খাবারের সঙ্গে নুডলস খায়, বিস্কিট খায়, বা দেখা যাচ্ছে যে চানাচুর যা অপ্রয়োজনীয় যে পরোটা বা যে ক্ষতিকর খাবারগুলো সবই খায়। কারণ তারা চিন্তা করে যে আমি তো পরোটা খাচ্ছি মানে 200-250 ক্যালোরি খেলাম, তাহলে হচ্ছে অন্য একটা খাবার থেকে মানে ক্যালোরি হয়তো কমাই দিব, কিন্তু আমার ক্যালোরির পরিমাণটা ঠিক রাখবো। কিন্তু আমাদের বডি এভাবে চলে না। আমাদের বডি চলে হচ্ছে একটা খাবার বডিতে গিয়ে কিভাবে বিক্রিয়া করতেছে তার উপর। ধরেন যে আপনি একটা আপেল খাইলেন, আপেলে হচ্ছে আপনার 100 কিলো ক্যালোরি। আপনি যদি এই 100 কিলো ক্যালোরির সম পরিমাণের বিস্কিট খান, একটা আপেল আপনার বডিতে যেভাবে রিয়াকশন করবে, সেই বিস্কিটটা কিন্তু আপনার বডিতে সে একইভাবে কাজ করবে না। কারণ হচ্ছে বিস্কিট হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। তো এটা যখন আপনি খাবেন, আপনার ব্লাড সুগারটা বেড়ে যাবে, তখন আপনার অগ্ন্যাশয় থেকে ইনসুলিন সিক্রেশন হবে। তো এই ইনসুলিনটা যদি আপনার মানে আপনার বডি যেহেতু অবেসিটির কারণে ইনসুলিন বডি ঠিকমতো কাজ করে না, তখন আপনার রক্তে ইনসুলিনও বেশি থাকবে, আপনার ব্লাড সুগারও বেশি থাকবে। তো বডিতে যখন ইনসুলিন বেশি থাকে রক্তে, তখন ইনসুলিনটা আর ফ্যাট বার্ন করতে দেয় না। এর ফলে কি হয়, আপনার যে ব্লাড সুগারটা বাড়লো, এই সুগারটা গিয়েও ফ্যাট হিসেবে জমা হবে। আর আপনি যদি এখানে একটা টক ফল খান বা অন্য খাবার খান যেটা হচ্ছে আপনার ইনসুলিন বাড়াবে না বা ব্লাড সুগার বাড়াবে না, তখন সেটা বডিতে অন্যভাবে বিক্রিয়া করবে। এই কারণে আপনি যখন এই যে 1400 ক্যালোরি পূরণ করবেন, তখন আপনার খাবারটা হতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। মানে আপনার যে মানে শর্করা জাতীয় যে খাবারগুলো খাবেন, যেমন হতে পারে যে আপনি ওটস খাইলেন, বা চালের মধ্যে যদি আপনি খান যে লাল চাল খাইতে পারেন বা মোটা চালটা খাইতে পারেন। এর সঙ্গে আপনি ধরেন যে প্রোটিনের পরিমাণটা বেশি গ্রহণ করতে হবে, আবার যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করতে হবে। যদি আপনার ফ্যাট ফ্যাট প্রোটিন এবং শর্করার অনুপাতটা ঠিক থাকে, তখন আপনার ওজন কমবে। এবং শর্করাটা অবশ্যই হতে হবে আপনার মানে হেলদি শর্করা। কারণ শর্করা দুই রকমের হয়, একটা হচ্ছে আপনার শাকসবজি থেকে শর্করা পাওয়া যায়, আবার বিভিন্ন শস্য থেকে পাওয়া যায়। তো আপনি যদি মানে শুধু দুপুরে মানে শস্য থেকে শর্করা নিলেন, যেমন শুধু দুপুরে ভাত খাইলেন, সকালে সবজি থেকে শর্করা নিচ্ছেন, রাতেও সবজি থেকে শর্করা নিচ্ছেন, আবার আপনি হচ্ছে তেলের উৎস হিসেবে ইউজ করলেন যে আপনার দেশি সরিষার তেল বা ঘি ইউজ করতে পারেন, তিলের তেল, তিসির তেল হিসেবে ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে গুড ফ্যাট। এর সঙ্গে আপনি আহ, ডিম খাবেন, তারপর তিল খাইতে পারেন, বা হচ্ছে বিভিন্ন বাদাম আছে, বাদাম খাইতে পারবেন। এর সঙ্গে আপনাকে প্রোটিনের পরিমাণটা মানে বাড়াতে হবে। আমাদের একটা মানুষের হচ্ছে প্রোটিনের পরিমাণ হচ্ছে তার ওজনের সঙ্গে 1 গুণ করলে যেটা হয়। যদি আপনার ওজন 60 কেজি হয়, আপনার 60 গ্রাম প্রোটিন লাগবে। তো আমরা কি করি, দিনে 1 টুকরা মাছ খাই, রাতে হয়তো বা 1 টুকরা মাছ বা মাংস খাইলাম। এটুকুতে সর্বোচ্চ কতটুকু প্রোটিন পাই? 15 থেকে 20 গ্রাম। তো আমাদের হচ্ছে প্রোটিনের ইনটেকটা কম হয়। তো আমাদের প্রোটিনের ইনটেকটা বাড়াতে হবে। যখন প্রোটিন আমরা যথেষ্ট পরিমাণ খাবো, তখন আমাদের পেশি গঠিত হবে। যদি পেশি গঠিত হয়, তাহলে কি হবে, আমাদের ফ্যাট বার্ন করাটা সহজ হবে। তো এই বিষয়টা আমাদের মানে খাবারের অনুপাতটাও ঠিক রাখতে হবে। তো আপনি যখন শর্করা ত্যাগ করবেন বা ডায়েট শুরু করবেন, তখন কি আপনার হচ্ছে মানে খাবারের পরিমাণটা কমে যাবে। আপনি হয়তোবা অনেকদিন ধরে শর্করা জাতীয় খাদ্য বেশি খাচ্ছেন, দুপুরে সকালে রাতে শর্করা বেশি খাচ্ছেন, কিন্তু হঠাৎ করে যখন আপনি শর্করা কমাই দিবেন, তখন আপনার বডিতে একটা সমস্যা মানে 2-1 দিনের জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়টা নিয়ে কথা বলবো।
তো যখনই আমরা ডায়েট বদলানোর কথা ভাবি, প্রথম কয়েকদিন শুধু মানে খুব ভালো লাগে, কিন্তু মানে প্রথম 2-3 দিন একটু ভালো লাগবে, কিন্তু 3-4 দিন পরেই আপনার বডি বিদ্রোহ করে বসবে। তো এই বিদ্রোহটা কিরকম হয়? আমরা যখন ডায়েটটা শুরু করলাম, আমরা কি করি? ভাত বা মিষ্টি জাতীয় খাবার আমরা হঠাৎ করে একদম আহ অনেকে আছে ছেড়ে দিতে বলে। যদি আমরা ভাত বা মিষ্টি জাতীয় যে খাবারটা একদম ছেড়ে দেই, তাহলে কি হবে? আমাদের মাথা ব্যথা করবে, বডি ম্যাজ করবে, এমনকি কোনো কাজে এনার্জি পাওয়া যাবে না, এমনকি কোথায় কোথায় মেজাজ খিটখিটে হতে পারে। তো অনেকের হাত পা কাঁপার মতো অবস্থা হয়। তখন মনে হয় যে ধুর, ডায়েট করে কোনো কাজ নাই, তার চেয়ে 2 প্লেট ভাত খেয়ে নিই। এই যে শারীরিক কষ্টগুলা, এগুলো কেন হয় এই বিষয়টা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের মনের দুর্বলতাও নয়, এটা একটা নিখাত বায়োকেমিক্যাল বা আমাদের বডির রাসায়নিক প্রতিক্রিয়া। তো বিজ্ঞানের ভাষায় এটার নাম দেওয়া হয়েছে যে কার্বোহাইড্রেট উইথড্রয়াল। তো একটু ভেবে ভেবে দেখুন যে জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা আমাদের বডিকে প্রধানত শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় মানে খাবার দিচ্ছি, এবং আমাদের বডি সেই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পুড়ে এনার্জি তৈরি করতেই মানে অভ্যস্ত। তো শর্করা মানে খুব দ্রুত বার্ন হয়, এবং এটা একটা সস্তা জ্বালানির মতো। তো আমাদের বডি এই সস্তা জ্বালানিতে অভ্যস্ত হয়ে গেছে। এখন আপনি যখন হঠাৎ করে একদম সকালে উঠে সিদ্ধান্ত নিলেন যে আপনার শর্করা খাবেন না, তখন আপনার বডি আক্ষরিক অর্থেই বিভ্রান্ত হয়ে পড়ে। তো তার কাছে বিকল্প কোনো জ্বালানির উৎস থাকে না। তো যেহেতু আপনার মস্তিষ্ক সবসময় গ্লুকোজ বা শর্করা থেকে শক্তি নিয়ে অভ্যস্ত, তাই হঠাৎ করে এর সাপ্লাই বন্ধ হয়ে গেলে মস্তিষ্ক আতঙ্কিত হয়ে পড়ে। তো সে আপনাকে বারবার সিগন্যাল দিতে থাকে যে মিষ্টি বা শর্করা জাতীয় খাওয়ার জন্য। তো এই সিগন্যালের কারণে আমাদের মাথা ব্যথা হয়, ক্লান্তি হয়, বা মাথায় একটা ঝাপসা অনুভূতি আসে। তো একটা মানুষ যখন ড্রাগ বা মাদকের নেশা ছাড়ে, তো প্রথম কয়েকদিন তার দেখবেন যে তার অবস্থা মানে বেগতিক হয়ে যায়। তো আমরা যখন হঠাৎ করেই শর্করা যদি ডায়েট করতে যাই, একদম শর্করা বন্ধ করে দেই, তাহলে কি হবে? আমাদের বডিও সেরকম মানে বিভিন্ন মানে সাইড ইফেক্ট দেখা দিবে। তো এই কারণে আমাদের আমরা যখন ডায়েট শুরু করতে যাব, তো আমাদের মেইন ফোকাস থাকবে আমাদের বডিকে হঠাৎ করে কোনো জুলুমের মধ্যে না ফেলানো। আমাদের আস্তে আস্তে অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে, যেটাকে আমরা বলতে পারি যে স্মার্ট ট্রানজিশন। তো আমরা এর পরের স্লাইডে আলোচনা করব কিভাবে ধাপে ধাপে এই নিয়মটা পরিবর্তন করা উচিত। তো প্রথম ধাপে কি কি করতে হবে? তো কার্বোহাইড্রেট উইথড্রয়াল থেকে, এই যে কার্বোহাইড্রেট মানে কমানোর কারণে যে ইফেক্ট গুলো দেখা যাচ্ছে, এগুলা থেকে বাঁচার একমাত্র উপায় হলো মানে বডিকে ধাপে ধাপে মানে পরিবর্তন করতে হবে। তো একদিনে সব ছেড়ে ছেড়ে দিয়ে সাধু হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা হচ্ছে যে কিভাবে মানে পরিবর্তনটা করবো এটা আগে বলি। তো একটা গল্প বলি যে আমি আগে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে জব করতাম। তো এখানে আমরা মায়েদের কাউন্সিলিং করাতাম যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর উপকারিতা নিয়ে। তো তাদের তো হচ্ছে যে বাচ্চা বেশি, তো তারা বুকের দুধ খাওয়ার উপকারিতা নিয়ে খুব একটা জানতো না। তো আমরা তাদেরকে বুকের দুধ খাওয়ার বিভিন্ন উপকারিতা বলতাম, কিন্তু আমরা একদিনে সবকিছু বলতাম না। আমরা তাদেরকে সপ্তাহে একদিন একটা উপদেশ দিতাম। তো পরের সপ্তাহে গিয়ে আমরা তাকে আর একটা উপদেশ দিতাম। কারণ হচ্ছে একটা মানুষকে যখন আপনি অনেক বেশি মেসেজ দিবেন, সে সেটা মনে রাখতে পারবে না। এই কারণে একটা একটা করে দেওয়া হয়। তো আমাদের ডায়েটটাও সেরকম যে আপনি হঠাৎ করেই যখন সবকিছু পরিবর্তন করে ফেলবেন, এটা আপনার বডি সবসময় মানায় নিতে পারবে না। এই কারণে আমাদের আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। কারণ শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, লাইন ক্লিয়ার আছে, সব শোনা যাচ্ছে। তো প্রথম সপ্তাহে যেটা করবেন যে প্রথম সপ্তাহে আপনি আপনার যে খাদ্য তালিকা তৈরি করবেন, সেখানে ভাতের পরিমাণে হাত দিবেন না। আপনি আগের মতোই খাবেন। তো আপনি যেটা প্রথম সপ্তাহে যেটা আপনার টার্গেট থাকবে, সেটা হচ্ছে আপনি খাবার থেকে বিভিন্ন প্যাকেটজাত খাবার, যেমন বাইরের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, বেকারি আইটেম, নুডলস, এগুলো বাদ দিবেন। এরপর আপনি চিনি জাতীয় যেসব খাবার, এগুলো বাদ দিবেন। চা খাবেন চিনি ছাড়া। তো এই ছোট ছোট পরিবর্তনগুলাই আপনার বডিকে শর্করার বিষাক্ত প্রভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার মানে প্রথম শুরু করবে। অর্থাৎ আপনার বিভিন্ন যে শর্করার উপর যে হেভি ডিপেন্ডেন্সিটা ছিল, এটা আস্তে আস্তে হ্রাস পাবে। তো দ্বিতীয় সপ্তাহে আপনি যখন আসবেন, তখন দেখবেন যে আপনার আর ওই
চিনির প্রতি ক্রেভিংস নেই, বা বাইরে যে খাবার এগুলোর প্রতি আপনার সে আগের মতো টান কাজ করতেছে না। তো এই সপ্তাহে এসে আপনি আপনার প্লেটের ভাতের পরিমাণটা অর্ধেক কমায় দিবেন। তো সত্য হলো যে আপনার প্লেট কোনোভাবে ফাঁকা রাখা যাবে না। তো ভাতের যে অংশটুকু কমাবেন, সেই অংশটুকু আপনাকে পূরণ করতে হবে ফাইবার অর্থাৎ আঁশযুক্ত রঙিন শাকসবজিতে। আর এর সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে স্বাস্থ্যকর ফ্যাট বা গুড ফ্যাট, অর্থাৎ আপনি ওই ভাতটাকে 1 চামচ ঘি দিয়ে মাখায় খাইতে পারেন, বা সবজিটা আপনি ঘি দিয়ে রান্না করতে পারেন। এর ফলে কি হবে যে আপনি যথেষ্ট পরিমাণ ক্যালোরি পাবেন, আপনার ভাতের পরিমাণও কমলো, আবার মানে আপনি যেহেতু শাকসবজিটা বাড়াই দিচ্ছেন, এই শাকসবজি থেকে আপনার তখন কি হবে যে শর্করার পরিমাণটাও ঠিক থাকতেছে। তো আমাদের সমাজে অনেকে ফ্যাট বা চর্বি নিয়ে অনেক ভয় কাজ করে, কিন্তু ফাংশনাল নিউট্রিশনের ভাষায় স্বাস্থ্যকর ফ্যাট হলো আমাদের মানে বডির জন্য খুবই দামি জ্বালানি। তো আপনি যখন আপনার খাদ্য তালিকায় খাঁটি ঘি রাখবেন, নারিকেল মানে খাবার নারিকেল তেল রাখবেন, 1 মুঠ বাদাম রাখবেন, বা বিভিন্ন মানে চিড়া রাখতে পারেন, তিসি রাখতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের বডির জন্য খুবই উপকারী, এবং আমাদের বডি এখান থেকে একটা ভালো সিগন্যাল পাবে। তো ফ্যাট হচ্ছে একটু আস্তে আস্তে হজম হয়, এবং এটা দীর্ঘক্ষণ পেট ভরায় রাখে। এর ফলে আপনার ভাত কমায় দিলেও যে ক্ষুধা লাগার প্রবণতা এটা থাকবে না। আবার যেহেতু আপনি প্রচুর পরিমাণে ফাইবার খাচ্ছেন, তো ফাইবারের কারণে আপনার পেট ভরা থাকবে, এবং আপনার যে ফ্যাট থেকে আপনার মস্তিষ্ক এনার্জি পাবে। তখন আপনার বডি বুঝতেই পারবে না যে আপনি শর্করা বা ভাতটা কম খাচ্ছেন। আপনার কোনো মাথা ব্যথা থাকবে না, মেজাজ খিটখিটে থাকবে না, এবং কার্বোহাইড্রেটের বিন্দু পরিমাণ আপনি অভাববোধ কাজ করবে না। তো এইভাবে আপনি কোন রকম মানে শারীরিক কষ্ট ছাড়াই এটা করতে পারবেন যে আপনার হচ্ছে মানে কার্বোহাইড্রেটটাকে আস্তে আস্তে কমাতে পারবেন। এরপর চাইলে আপনি আস্তে আস্তে কার্বোহাইড্রেট যদি বাদ দিতে চান, বাদ দিতে পারবেন, কিন্তু আপনি প্রথম 1 বা 2 সপ্তাহে আপনি পুরোপুরি ভাত বা রুটি বাদ দিবেন না। যদি মনে হয় যে 3 সপ্তাহ পর আপনার মনে হচ্ছে যে এখন আপনি ভাত ছাড়া মানে থাকতে পারতেছেন, তখন আপনি ভাতের বদলে মিষ্টি আলু খাবেন। মিষ্টি আলু বা এর সঙ্গে আপনি কলা ভর্তা করে খাইতে পারেন, বা বিভিন্ন শাকসবজি বেশি করে খাইতে পারেন। অর্থাৎ আপনি ভাতের অভাবটা বিভিন্ন শাকসবজি বা বিকল্প উৎস দিয়ে পূরণ করতে পারবেন। অথবা আপনি চাইলে কাউন খাইতে পারেন, বা ওই যে এখন তো বিভিন্ন রকম বিদেশি খাবার পাওয়া যায়, কিনোয়া, এগুলা ইউজ করতে পারেন। তো প্রথমে যদি আপনি হঠাৎ করে ভাতটা পাতেন, তখন এগুলা আপনার জন্য বার্ডেন মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে যখন বাদ দিবেন, তখন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর আপনার মনে হবে যে আপনি ভাত ছাড়াও চলতেছেন, তখন আপনি ভাতের বিভিন্ন অল্টারনেটিভ ইউজ করতে পারবেন। তো এখন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে টপিকস, এখন বর্তমানে ডক্টর জাহাঙ্গীর কবির ভাইরাল হওয়ার পরে এই টপিকসটা আরো বেশি জনপ্রিয় হয়েছে। এটা হচ্ছে যে ফাস্টিং, মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং। তো এটা নিয়ে ফাস্টিং নিয়ে এখন অনেক মানুষের মধ্যে একটা হচ্ছে ভুল ধারণা আছে। তো যখনই আমরা ফাস্টিং বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকা নিয়ে বলি, সবার মনে প্রশ্নটা আসে, তা আমি যদি এতক্ষণ না খেয়ে থাকি, তাহলে আমার বডি এই যে চলার জন্য এনার্জি বা শক্তি কোথা থেকে পাবে? আমি তো মাথা ঘুরে পড়ে যাব। তো এই ভয়ের কারণ হলো আমাদের এই ফাস্টিং সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার না। ধরেন যে আপনার মানি আপনি একটা জব করেন, মানি ব্যাগে কিছু টাকা আছে, আর আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে। তো আপনার যখনই টাকা খরচ দরকার হয়, আপনি এই মানি ব্যাগ থেকে টাকা খরচ করেন। আপনি এই ফিক্সড ডিপোজিটটা ভাঙতে চান না। তো আমাদের বডি ঠিক একই কাজ করে। আমরা যে প্রতিদিন শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, তো বডি তার কিছু অংশ যে গ্লাইকোজেন হিসাবে লিভার বা যকৃতে জমা করে রাখে। এটা হলো আমাদের মানি ব্যাগের সেই নগদ টাকার মতো। আর আমাদের বডিতে যে ফ্যাট গুলা জমা আছে, এগুলা আছে আমাদের এফডিআর এর মতো। তো আমরা যখন রেগুলার মানে খাদ্য গ্রহণ করি, তখন আমাদের বডি কি করে, যে খাবার থেকে এনার্জি পাই, তখন সে বডিতে যে ফ্যাটটা জমা আছে সেটা খরচ করার সুযোগ পায় না। অর্থাৎ আপনার যখন মানি ব্যাগে টাকা শেষ হয়ে যাবে, তখনই আপনি এফডিআরটা ভাঙবেন। তেমনি আমরা যখন ফাস্টিং করব, তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন আমরা না খেয়ে থাকবো, তখন আমাদের বডি যখন খাবার থেকে হচ্ছে এনার্জিটা পাবে না, তখন বডি কি করবে, লিভার বা পেশিতে যে গ্লাইকোজেন থাকে এটাকে বার্ন করে।
এই গ্লাইকোজেন যখন শেষ হয়ে যায় তখন আমাদের বডি শক্তির জন্য আমাদের যে বডিতে যে ফ্যাটগুলা জমা আছে এই ফ্যাটগুলা বার্ন করতে আরম্ভ করে, অর্থাৎ আমাদের বডি তার এফডিআরটা ভাঙে। তো এখন হচ্ছে প্রশ্ন হতে পারে যে আমাদের ব্রেন তো চলে হচ্ছে যে গ্লুকোজ দিয়ে, ব্রেনের প্রধান খাদ্য হচ্ছে গ্লুকোজ। তাহলে আমরা যদি শর্করা জাতীয় খাদ্য না খাই বা না খেয়ে থাকি তাহলে আমাদের ব্রেনটা চলবে কিভাবে? তো আমাদের বডিতে যে ফ্যাটগুলা ডিপোজিট থাকে এই ফ্যাটগুলা যখন পুড়তে আরম্ভ করে তখন এই ফ্যাট থেকে কিটোন বডি নামক একটা উপাদান তৈরি হয়। তো এই কিটোন বডি হচ্ছে আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী এবং উপকারী একটা জ্বালানি। এটা শর্করা চাইতে কিটোন অনেক বেশি শক্তিশালী এবং পরিষ্কার জ্বালানি বলে, এই কারণে কিটোন বডিকে বলা হয় প্রিমিয়াম জ্বালানি। তো ব্রেন যখন শর্করা জাতীয় গ্লুকোজ ইউজ করে তখন বিক্রিয়ার মধ্যে ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে, আর যখন কিটোন বডি উৎপন্ন করে তখন কোনো ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় না। যেমন আপনি কাঁচা কাঠ পোড়ালে যেমন ধোঁয়া উৎপন্ন হয় কিন্তু শুকনা কাঠ পোড়ালে ধোঁয়াটা কম উৎপন্ন হয়, তেমনি হচ্ছে ব্রেন যখন গ্লুকোজ বার্ন করে তখন ধোঁয়া ধোঁয়া উৎপাদন হয়, কিন্তু যখন কিটোন বডি বার্ন করে তখন কোনো ধোঁয়া তৈরি হয় না। এই কারণে ব্রেনের হচ্ছে প্রিমিয়াম ফুড বলা হয় কিটোন বডিকে। এই কারণে যদি কেউ মনে করে যে আমি ফাস্টিং করলে আমার ব্রেন এনার্জি পাবে না, মাথা ঘুরবে বা আমার দুর্বল লাগবে, এই ধারণাটা হচ্ছে ভুল ধারণা। এখন ফাস্টিং এর কিভাবে করে বা ফাস্টিং কত প্রকার এই বিষয়গুলো নিয়ে আমাদের জানতে হবে। যদি এগুলা জানলে আমাদের ফাস্টিং নিয়ে আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। তো এখানে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ফাস্টিং আর একটা হচ্ছে ইটিং উইন্ডো। ফাস্টিং হচ্ছে যে আপনি কতক্ষণ না খেয়ে থাকবেন, আর ফাস্টিং উইন্ডো হচ্ছে যে আপনি কত সময় খাইতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে ফাস্টিং আর ইটিং উইন্ডোর উপর ভিত্তি করে ফাস্টিং কে আপনার অনেক ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 12:12। 12:12 বলতে আপনি 12 ঘন্টা না খেয়ে থাকবেন আর 12 ঘন্টা হচ্ছে আপনি খাবেন। তো আপনি ধরেন যে আজকে রাত 8টার দিকে খাদ্য গ্রহণ করছেন, পরের দিন সকাল 8টায় আপনি আবার খাচ্ছেন, তাহলে কি হলো? এটা হচ্ছে আপনি 12 ঘন্টা না খেয়ে থাকলেন এবং সকাল 8টা থেকে আপনি রাত 8টার মধ্যে খাদ্য গ্রহণ করবেন। তবে যে খাদ্যটা গ্রহণ করবেন সেই খাদ্যটা অবশ্যই গুড ফ্যাট হতে হবে, গুড প্রোটিন হতে হবে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট হতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে আপনি চাইলেই যে কোনো খাবার গ্রহণ করতে পারবেন না, খাবারটা বেছে বেছেই নিতে হবে আর কি। আরেকটা ফাস্টিং এর প্রকার সেটা হচ্ছে 14:10, অর্থাৎ আপনি 14 ঘন্টা না খেয়ে থাকবেন আর 10 ঘন্টা মধ্যে খাবেন, অর্থাৎ আপনি আজকে রাত 8টার দিকে খাইলেন এবং পরের দিন সকাল 10টার দিকে খাইলেন। এই যে একটা 14 ঘন্টার গ্যাপ তৈরি হলো, এটা হচ্ছে আপনার 14 ঘন্টা ফাস্টিং। তো দেখা যাচ্ছে যে আপনি 12 ঘন্টা ফাস্টিং করলে পুরো টাইমটাই আপনার ঘুমের মধ্যে যাচ্ছে। আবার আপনি যখন হচ্ছে 14 ঘন্টা ফাস্টিং করতেছেন, মোটামুটি বলা যায় যে এটা ঘুমের মধ্যে চলে যাচ্ছে। বাকি 10 ঘন্টার মধ্যে আপনি আমাদের নর্মাল লাইফের মধ্যে খাইতে পারবো। আবার আরেকটা হচ্ছে যে 16:8 ফাস্টিং, অর্থাৎ 16 ঘন্টা আপনি না খেয়ে থাকবেন আর 8 ঘন্টা খাবেন। তো আপনি রাত 8টা থেকে পরের দিন 12টা পর্যন্ত যদি আপনি না খেয়ে থাকেন, এটা হচ্ছে 16 ঘন্টার একটা গ্যাপ তৈরি হচ্ছে। আর আপনি দুপুরে খাইলেন এবং 12টার দিকে খাইলেন আর সন্ধ্যা 7টা বা 8টার দিকে খাইলেন, আপনার 8 ঘন্টার একটা ইটিং উইন্ডো হলো। আবার যদি আপনি 18:6 করেন, অর্থাৎ 18 ঘন্টা না খেয়ে থাকবেন তারপর 6 ঘন্টা শুধু খাবেন, এটা হবে। আবার আপনি যদি 24 ঘন্টা ফাস্টিং করেন তাহলে আপনি আজকে সন্ধ্যা 7টার দিকে খাইলেন, এর পরের দিন সন্ধ্যা 7টার দিকে আবার খাইতে পারবেন। এটা হচ্ছে আপনার ফাস্টিং। তো দেখা যাচ্ছে যে আমরা ঘুমের মধ্যেই আমাদের ফাস্টিং এর টাইমটা পার করে দিচ্ছি অর্ধেকটাই, আর বাকি কিছু টাইম থাকতেছে যেটা আমরা মানে না খেয়ে থাকতেছি। তবে না খেয়ে থাকার মধ্যে আপনি কিছু জিনিস খাইতে পারবেন, যেমন আপনি চাইলে এখানে লেবুর শরবত খাইতে পারবেন। লেবু একটু খাইতে হয়, লেবু লবণ দিয়ে একটা শরবত করে খাইলেন। আবার যদি কারো মনে হয় যে সে দুর্বল হয়ে যাচ্ছে বা তার একটু কনফিউশন আছে সে পারবে কিনা, সে চাইলে গরম পানিতে 1 চামচ ঘি দিয়ে সেই পানিটা খাইতে পারবে। তখন ঘি খাইলে ফাস্টিং এর ইফেক্টটা তেমন কমে না আর কি, এই কারণে ঘি খাওয়ার পারমিশন থাকে। তো আমাদের মেন হচ্ছে যে ফাস্টিং যে আমরা ইটিং উইন্ডো, এই টাইমটাতে এমন খাবার খাবো যে খাবারটা হচ্ছে বেশি
মানে গ্লুকোজ বাড়াবে না, অর্থাৎ আপনার হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স কম এমন খাবারই গ্রহণ করতে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনি ফাস্টিং করলেও আপনার যে খাবারের পরিমাণ বা ক্যালোরির পরিমাণ এটা কিন্তু আপনার মানে কমানো যাবে না। আপনি ধরেন যে আপনি 16 ঘন্টা ফাস্টিং করলেন, তো বাকি যে 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে কিন্তু আপনার বিএমআর এর সমান যে ক্যালোরি এটা কিন্তু গ্রহণ করতে হবে। কারণ আপনি যদি কম ক্যালোরি গ্রহণ করেন আপনার হচ্ছে হিতে বিপরীত ঘটবে। আবার আপনি যদি ধরেন যে 24 ঘন্টা ফাস্টিং করলেন, সেক্ষেত্রে আপনি যখন খাইতে বসবেন তখন আপনার ক্যালোরি হিসাব করা যাবে না, আপনি আপনার ইচ্ছা মতন খাবেন। হয়তো মনে করতে পারতেছেন যে ইচ্ছা মতন খাইতে বললাম তখন হয়তো বা প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি খেয়ে নিব, এটা সম্ভব হয় না। কারণ হচ্ছে একজন মানুষ যখন ফাস্টিং করে তার যে ক্ষুধা কন্ট্রোলের যে বিষয়টা এটা মানে ঠিক হয়ে যায়। তো আমরা যখন মানে এই প্রতিনিয়ত খাওয়ার কারণে আমাদের হচ্ছে ক্ষুধা কন্ট্রোলের যে হরমোনগুলো এটা ঠিকভাবে কাজ করে না, কিন্তু আপনি যখন ফাস্টিং করবেন, মাঝে মাঝে ফাস্টিং করবেন, তখন আপনার যে ঘ্রেলিন আর লেপটিন নামে যে হরমোনগুলো আছে আমাদের ক্ষুধা কন্ট্রোল করে, এই হরমোনগুলোর একটা ব্যালেন্স চলে আসে। তখন হচ্ছে আপনি যখন ফাস্টিং এর পর খাইতে যাবেন তখন হচ্ছে আপনি প্রয়োজনের তুলনায় বেশি খাইতে পারবেন না, বডি আপনাকে অটোমেটিক সিগন্যাল দিবে যে আর খাওয়ার প্রয়োজন নাই। তো আপনি যখন ফাস্টিং এর পর খাইতে যাবেন তখন খাবারের এত ক্যালোরি চিন্তা করার প্রয়োজন নাই, আপনি আপনার গতিতে খাইতে থাকবেন আর কি। আর একটা বিষয় যে আপনি ধরেন যে আজকে 1900 কিলো ক্যালোরি খাইলেন, আবার কালকে 1900 কিলো ক্যালোরি খাইলেন হচ্ছে টোটাল 3800 কিলো ক্যালোরি। এখন অনেকে বলে যে ফাস্টিং করার পর আমি পরের দিন যখন খাইতে চাই অনেক বেশি খাবো। তো এখানে একটা হিসাব করতে পারেন যে আপনি 24 ঘন্টা খাইলেন না, বা 24 ঘন্টায় একবারে শুধু খাইলেন, তখন আপনি হয়তো বা সর্বোচ্চ 1000 কিলো ক্যালোরি খাইলেন। আর পরের দিন হচ্ছে আপনি মানে সারাদিনে হয়তো বা 1900 টাকায় 2200 বা 2300 কিলো ক্যালোরি খাইলেন। তো আপনার কিন্তু টোটাল ক্যালোরি হচ্ছে যে 1000, আর ওইখানে ধরেন যে 2200 বা 2300 3300, কিন্তু আপনার খাওয়ার কথা ছিল কত 2 দিনে 3800 কিলো ক্যালোরি, অর্থাৎ আপনার কিন্তু 500 বা 600 কিলো ক্যালোরির একটা গ্যাপ কিন্তু থেকে গেল। অর্থাৎ এই যে মানুষ ভয় দেখায় যে ফাস্টিং করলে আপনি পরের দিন অনেক বেশি খাই ফেলবেন, এটাও গাণিতিক ভাবে মানে ভ্যালিড না। তো আপনারা হচ্ছে যে ফাস্টিং যখন শুরু করবেন, তো প্রথমেই একবারে কঠিন ফাস্টিং এ যাওয়ার প্রয়োজন নাই। তো প্রথমে যেটা করবেন যে আপনি 12:12 দিয়ে শুরু করবেন, অর্থাৎ আপনি সকাল 8টা বা 9টা থেকে যদি খান, তো আপনি সন্ধ্যার খাবারটা যথাসম্ভব ট্রাই করবেন 7টা বা 8টার মধ্যে খাওয়ার। তারপর এটা আপনি 7 বা 8 দিন ফলো করার পর আপনি করবেন যে সকাল 8টার দিকে না খেয়ে তখন এই খাবারের টাইমটা বাড়ায় দিবেন। যদি আপনি অফিস করেন সেক্ষেত্রে হয়তো বা অফিসে যাওয়ার আগে খেয়ে যাবেন, একটু টাইম বাড়ায় দিলেন, আর সন্ধ্যার খাবারটা একটু অফিস থেকে এসে খাইয়ে নিবেন 7টার মধ্যেই। আর এটা যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনি হচ্ছে মানে শুরু করবেন যে 16:8, অর্থাৎ আপনি সকালের যে ব্রেকফাস্ট এটা হচ্ছে স্কিপ করবেন, করে আপনি দুপুরের খাবারটা ভালোভাবে খাবেন এবং সন্ধ্যা 7টার মধ্যে খাইয়ে নিবেন। তখন আপনার 16 ঘন্টা ফাস্টিং হয়ে যাবে। আর 16 ঘন্টার ফাস্টিংটাও যখন আপনার 14-15 দিনের একটা অভ্যাস হয়ে যাবে, তখন আপনি সপ্তাহে একদিন 24 ঘন্টা ফাস্টিং করবেন, অর্থাৎ আপনি সন্ধ্যা 7টায় খেয়ে পরের দিন অফিস করে আবার সন্ধ্যা 7টার দিকে খাইতে পারবেন। এভাবে হচ্ছে আপনি আস্তে আস্তে ফাস্টিং এর ডিউরেশনটা বাড়াতে পারবেন। তো 24 ঘন্টার বেশি করার প্রয়োজন নাই। আপনি হচ্ছে সপ্তাহে একদিন হয়তো বা 24 ঘন্টা করলেন, 2 দিন 16 ঘন্টার করলেন, বাকিগুলো হচ্ছে আপনি রেগুলার মেইনটেইন করতে পারেন। 12 মানে 12 ঘন্টাটা বা 14 ঘন্টাটা করতে পারেন। এভাবে আপনি মানে একটা করবেন। অর্থাৎ আপনি রাতের খাবারটা যদি সন্ধ্যার মধ্যে খাওয়ার প্র্যাকটিস করে ফেলেন তাহলে দেখবেন যে আপনার ফাস্টিংটা সহজ হচ্ছে। আরেকটা বিষয় যে আপনি রাতে যখন খাবেন, তো রাত হচ্ছে যে আমাদের রেস্টিং টাইম। এই টাইমে মেলাটোনিন হরমোন সিক্রেশন হয়। তখন আপনি যখন খাবেন যে আপনার হচ্ছে শর্করা জাতীয় দেরি করে যখন খাবেন, তো আমাদের অগ্নাশয় হচ্ছে রাতে হচ্ছে রেস্টিং পর্যায়ে যায়। তো আপনি যখন শর্করা জাতীয় খাবার খাবেন তখন এটা ইনসুলিন তেমন সিক্রেশন করবে না, তখন আপনার বডিতে আছে ব্লাড সুগারটা অনেক বেশি বেড়ে যাবে। আবার রাতের বেলা আমাদের বডির গ্রোথ হরমোনটা সিক্রেশন করে, যাতে সারাদিনে বডিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা যেন পূরণ করতে পারে। কিন্তু আপনি যখন এই যে খাবার দাবার বেশি রাত করে খাবেন, বডি তার নিজের যে মেরামত করার যে ক্ষমতা, এই মেরামত করার কাজ বাদ দিয়ে বডি হচ্ছে আপনার খাবার হজমে ব্যস্ত থাকবে, অর্থাৎ আপনার মেরামত প্রক্রিয়াটা বিঘ্ন ঘটবে। এর ফলে আপনি মানে উপকারটা পাবেন না। এই কারণে সন্ধ্যার খাবারটা ঠিক টাইমে খাইতে হয়। তো আপনি যদি বিভিন্ন মানে আশ্রম দেখবেন, হিন্দুদের অনেক আশ্রম আছে, এগুলাতে সাধু সন্ন্যাসীরা সূর্য ডোবার আগে খেয়ে নেয়।
তারা কিন্তু দেখবেন যে অনেক কম খেয়েও সুস্থ থাকে, কারণ হচ্ছে তারা এই জিনিসটা মেনটেন করে। আবার যে বৌদ্ধদের প্যাগোডাতে যাবেন, প্যাগোডাতে দেখবেন যারা ভিক্ষু থাকে তারা হচ্ছে মানে দুপুর 12টার মধ্যে যে ভারী খাবারটা খেয়ে নেয়, এরপর 12টার পর আর কোনো ভারী খাবারও খায় না। তো এই মানুষগুলোর কোনো ডায়াবেটিসও নাই, হাইপার টেনশনও নাই, কোনো কিডনির সমস্যাও নাই। তারা কিন্তু আমাদের মতন এত মানে টেনশনও করতে হয় না, বা পুষ্টিকর খাবার খাবো না খাবো এইসব নিয়ে এত বাছ বিচারও করতে হয় না। তারা হচ্ছে তার নিয়ম মানার কারণে অনেক হেলদি থাকে। তো আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে যে শুধু খাবার খাবার বললে হবে না, আমাদের নিউট্রিশন শুধু খাবারের ফোকাস না, আমাদের নিউট্রিশনের খাবারের পাশাপাশি আরো কিছু বিষয় মানতে হবে। যে বিষয়গুলো হচ্ছে আমাদের না মানলে আমরা যত পুষ্টিকর খাবার খাই আমাদের বডিতে কোনো কাজে আসবে না। প্রথমে বলি যে ঘুম, আমাদের স্ট্রেস এবং কর্টিসল হরমোন নিয়ে বলি। আমাদের সমাজে খুব কমন একটা দৃশ্য বর্তমানে যারা খুবই দেখা যাচ্ছে যে অনেকে যারা নিয়ম মেনে ডায়েট করে কিন্তু দিনের পর দিন জিমও করে, তো কিন্তু মাস শেষে যখন তাদের ওজন মাপতে যায় দেখা যায় ওজন কমেনি। তো উল্টা যেটা হয় যে পেটে তার চারপাশে আরো মানে ফ্যাট জমা হয়ে গেছে। তো তারা হয়তো হতাশ হয়ে ভাবে যে আমরা কি ভুল ডায়েট করলাম কিনা, বা তাদের ডায়েটে কোনো ভুল আছে কিনা, এটা নিয়ে তারা হতাশ হয়ে যায়। তো আসল যে সমস্যাটা হয় যে তারা ডায়েট করে, পুষ্টিকর খাবার খায়, ফাস্টিংও করে, কিন্তু তারা রাতের ঘুমটা ঠিক টাইমে ঘুমায় না, এবং তারা মানসিক চাপের মধ্যে থাকে। তো একটা মানুষ যখন চাপের মধ্যে থাকে তখন কি হয়, তার বডি থেকে কর্টিসল নামে একটা হরমোন নিঃসৃত হয়। এই কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। তা প্রাচীনকালে মানুষ যখন জঙ্গলে থাকতো এবং হঠাৎ করে তার সামনে কোনো বাঘ বা হিংস্র কোনো প্রাণী চলে আসতো, তখন মানুষের বডি সেই কর্টিসল হরমোন রিলিজ করতো যাতে সে দ্রুত পালাতে পারে। অর্থাৎ বিপদের সময় বডিকে চরম শক্তি যোগানোর জন্য আমাদের ব্রেন হচ্ছে এই হরমোনটা সিক্রেশন করে। কিন্তু সমস্যা হলো আমাদের আধুনিক যুগের স্ট্রেস আর সেই আদিমকালের যে বাঘ, জঙ্গলের বাঘ ভালুকের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। অর্থাৎ এখন আমরা বসের বকা খেয়ে স্ট্রেসে পড়ি, বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে স্ট্রেসে পড়ি, আবার হচ্ছে যানজটে পড়লে স্ট্রেসে পড়ি, শব্দের কারণে স্ট্রেসে পড়ি। কিন্তু আমাদের বডি হচ্ছে কিন্তু আমাদের বডি এই পার্থক্য করতে পারে না যে আমরা আসলে স্ট্রেসে কেন আছি। এর ফলে যেটা হয়, আমাদের বডি সে প্রাচীন বা আদিম যুগের যে মোড ওই মোডেই থাকে। তো তখন আমাদের বডিতে সে কর্টিসল হরমোনের একটা মানে বেশি থাকে। তো কর্টিসল হরমোন যখনই বাড়ে এটা আমাদের রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রাটা বাড়ায় দেয়। আপনি হয়তোবা চিনি খাচ্ছেন না, তবু এটা আপনার রক্তে হচ্ছে কি চিনি মাত্রাটা বাড়ায় দেয়। আর রক্তে যখন আপনার সুগারটা বাড়ে তখনই হচ্ছে আপনার ইনসুলিনটা বাড়ে। তো আমাদের রক্তে সুগারটা বাড়তেছে কেন? কারণ হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট যখন একজন বাঘ দেখে তার দৌড়ে পালানোর জন্য এনার্জির প্রয়োজন, তখন আমাদের এই যে কর্টিসল হরমোনটা গিয়ে আমাদের লিভারে যে মানে গ্লাইকোজেন জমা থাকে এটা ভেঙে ওখান থেকে গ্লুকোজ উৎপন্ন করে, যাতে আমরা মানে ইনস্ট্যান্ট এনার্জি পাই এবং দৌড়ে পালায় যাই। আবার অনেকে আছে যে ওই গ্লাইকোজেন শেষ হয়ে গেলে স্ট্রেসের কারণে দেখবেন যে অনেকে আছে যারা মানসিক টেনশনের কারণে বা দুশ্চিন্তা থাকে, দেখবেন তাদের হচ্ছে পেশি কমে যায়। এর কারণ হচ্ছে যে আমাদের কর্টিসল হরমোনটা তার পেশি ক্ষয় করায়। এই পেশি ক্ষয় করার করে এই প্রোটিনকে তারা গ্লুকোজে পরিণত করে। এর ফলে যারা টেনশন করে তাদের অনেকের মাসল কমে যায় এবং ওজন কমে যায়। আবার অনেকের মানে ওজন বাড়ে, আবার অনেকের কমে যায়। বিশেষ করে যারা একটু মানে চিকন মানুষ কিন্তু মানসিক টেনশন করে তাদের হচ্ছে ওজন কমে যায় আর পেশি ক্ষয় হয়। তো তাই যেটা করতে হবে আমাদের একটা মানে ঘুমের যে টাইমটা আছে এটা ঠিক করতে হবে। আমাদের হয়তোবা রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে হবে, এবং অন্তত 7 থেকে 8 ঘন্টার একটা মানে গভীর ঘুম দিতে হবে, যেটা আমাদেরকে মেটাবলিজম ঠিক রাখার জন্য মানে কার্যকরী ওষুধ। আর হচ্ছে যে আপনার মেলাটোনিন নামক একটা হরমোন আছে, এটা আমাদের ঘুমের জন্য খুবই প্রয়োজন। তো এই মেলাটোনিন হরমোনটা নিঃসরণের টাইম হচ্ছে রাত 12টা থেকে রাত 2টা, এই টাইমের মধ্যে সবচেয়ে বেশি সিক্রেশন হয়। আর হচ্ছে যে এটা সন্ধ্যার পর থেকে অল্প অল্প করে সিক্রেশন হওয়া শুরু করে। তো আমরা যখন মানে রাতে বাসায় লাইট জ্বালায় রাখি তখন কি হয়,
দিনের মতন একটা ফিলিংস আসে। তখন আমাদের ব্রেন মনে করে এখন হয়তো আর সূর্য জ্বলতিছে, তখন সে এই হরমোনটা হচ্ছে সিক্রেশন করে না। বা আমরা যখন হচ্ছে ঘুমানোর আগে ফোন চালাই, তখন যে আলোটা আমাদের চোখে যায়, তখন আমাদের ব্রেন কনফিউজ হয়ে যায়, ভাবে যে এখনো দিন আছে, তখন সে হরমোনটা নিঃসরণ করে না। এই কারণে আপনার ঘুমানোর আগে কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা আগে এই মানে ইয়ে করতে হবে, মোবাইলের স্ক্রিনটা অফ করতে হবে। আরেকটা বিষয়, আমরা বাড়িতে যে আলোটা লাগাই এটা সাদা আলো। তো আমার যদি সম্ভব হয় বাইরের যে বাল্বগুলো এগুলো একটু হলুদ কালারের করবেন, যাতে মানে সূর্যের আলোর মতো না মনে হয়, আমাদের ব্রেনটা যেন কনফিউজ হয়ে না যায়। আরেকটা বিষয় যে আমাদের যে খাবারের বিষয়, এটা হলো আমাদের বডির ভেতরে একটা মানে পিএইচ ব্যালেন্স, একটা ভেতরে পরিবেশ আছে। আমরা হয়তো অ্যাসিড আর ক্ষার এই দুটো শব্দ পরিচিত হব। তো আমাদের বডিটা সবসময় একটা মানে ব্যালেন্সের মধ্যে থাকে, অ্যাসিড ক্ষারের মধ্যে। তো আমরা যখন প্রত্যেক দিনের খাবারে প্রসেস ফুড খাই, অতিরিক্ত চিনি খাই, ব্রয়লারের মুরগি মানে বিভিন্ন ফাস্ট ফুড বা চা কফি খাই, তো এই খাবারগুলো হচ্ছে কি অম্লীয় খাবার। তখন আমাদের খাদ্য তালিকায় সব মানে খাবারের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের বডির ভেতরে এই অ্যাসিডের একটা পরিবেশ তৈরি হয়। তো বডি যখন অ্যাসিডিক হয়ে যায়, তখন সেখানে খুব সহজেই ইনফ্ল্যামেশন বা একটা প্রদাহ তৈরি হয়, মানে বডির ভেতরে একটা আগুন জ্বলতে থাকে। এই প্রদাহ হলো আমাদের, প্রদাহের কারণে আমাদের মেটাবলিজম ধীর হয়ে যায়, আমাদের বার্ধক্যটা দ্রুত চলে আসে, এবং ওজন বাড়ার যে মানে মানে পারার ওজনটা বৃদ্ধি পেতে থাকে। ধরেন যে একটা জং ধারা মেশিনের কথা চিন্তা করেন, যার যার ভেতরে আপনার ময়লা জমছে, যে এই পার্টস গুলো ঠিক মতন ঘুরতেছে না। তো বডিতে যখন অ্যাসিডের পরিমাণটা বেশি হয়ে যায়, আমাদের বডি সেই জং ধারা মেশিনের মতন কাজ করে। তো আমাদের কাজ হচ্ছে যে এই অ্যাসিডের পরিমাণটা কমাতে হবে এবং ক্ষারের পরিমাণটা বাড়াতে হবে। আর ক্ষারযুক্ত খাদ্যটা আমাদের বেশি খাইতে হবে। এই কারণে আমাদের খাবারে শাকসবজি বেশি রাখতে হবে, সালাদ বেশি রাখতে হবে, এবং আমাদের মানে এই খাবারগুলোতে কি এগুলাতে হচ্ছে আপনার অ্যালকালাইন বেশি থাকে। এই কারণে আপনি যদি মাছ বা মাংস খান, তো আপনার যতটুকু মাছ বা মাংস খাবেন তার চাইতে বেশি আপনাকে এই যে শাকসবজি সালাদ এসব খাইতে হবে। তাহলে আপনার বডির হচ্ছে মানে অ্যালকালাইন স্কোরটা বেশি থাকবে এবং অ্যাসিডের পরিমাণটা কম থাকবে। তো যদি কেউ মানে কারো মানে শুধু শর্করা জাতীয় খাদ্য খায়, তখন তার বডিতে হচ্ছে এই অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়। তো আমাদের বডি কি করে, এই অ্যাসিডিক পরিবেশটা যাতে মানে কন্ট্রোল করতে পারে, এই কারণে সে আমাদের হাড় থেকে ক্যালসিয়াম সহ বিভিন্ন উপাদানগুলা রক্তে নিয়ে আসে, যাতে ওই আমাদের বডির ভিতরে একটা ক্ষারীয় পরিবেশ বজায় থাকে। এই কারণে দেখা যায় যে এক টাইমে হাড় ক্ষয়ে যায়, অস্টিওপোরোসিসের মতো সমস্যা হয়। তাই হচ্ছে আমাদের এই হাড় ভালো রাখতে হলেও এই শাকসবজি সালাদ টালাতে যে বেশি খায়, বডিটাতে এই মানে অ্যালকালাইন পরিবেশ রাখতে হবে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে মানসিক শান্তি। আমরা যখন ঘুমাবো, ভালো ভালো খাদ্য খাবো, এটা ঠিক আছে, এবং আমাদের মানসিক শান্তিটাও নিশ্চিত করতে হবে। যদি আপনার মনে অশান্তি থাকে, তখন ওই যে কর্টিসল হরমোনের কথা বললাম সেটা বেড়ে যাবে। এই কারণে সেটা করতে হবে, আপনাকে প্রাণায়াম করতে হবে, ব্রিথ মানে শ্বাসের এক্সারসাইজ করতে হবে, যাতে আপনি যখন বুক ভরে শ্বাস নেবেন, আপনার বডিতে যখন যথেষ্ট পরিমাণে অক্সিজেন যাবে, তখন বডি মনে করবে যে উনি বিপদে নাই, অর্থাৎ উনি এখন একটা ভালো শান্তির মুডে আছে, তখন আর কর্টিসল হরমোন নিঃসরণ করবে না। তো আমাদের হচ্ছে এই আলোচনা সেখানে শেষ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। দাদা, আলোচনাটা ভালোই ছিল, ভালো লাগছে। প্রশ্ন নাই, এবার বুঝতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। ওকে। আপনি মনে হয় শুনলেন, আর কেউ শুনে নাই? শুনেছে মনে হয়, কারণ সবারই তো থাকার কথা আজকে। না, মানে জয়েন করেছিলাম মনে হয় 4-5 জন, পরে লাস্ট পর্যন্ত আপনি আছেন। ও না, আমার দরকার, এই জন্য আমি আছি আর কি। আমি দাদার সঙ্গে আছি আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। এত আপনার কষ্ট কষ্ট না, করে আমরা বলছি, ওই যে আপনি না থাকলেও খারাপ লাগতো। টিচার ট্রেনিং এও ছিলাম, তো আপনার ক্লাস করেছিলাম, এই কারণে আমি বুঝতে পারছি। কোথায় ছিলেন? আপনি আমাদের আগেও ক্লাস নিয়েছিলেন ও হ্যাঁ, বাপ্পাদার ওই যে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে টিচার্স এর আগের ট্রেনিং ক্লাসে ছিলেন। ছিলাম। হ্যাঁ হ্যাঁ।
তাহলে তো ভালো হয়েছে। তো মানে এটাই তো পড়াইছিলাম, মানে এগুলাই তো ইয়ে করছি। ওইটা আরো ডিটেলস ছিল, এটা না ফাউন্ডেশনেরটা না, ওনার টিচার্স ট্রেনিং কোর্সের সময় আপনি করিয়েছেন। আচ্ছা আচ্ছা। ওইটা অনেক ডিটেলস ছিল। ওই যে আমি তো পুরো ক্লাস করছি। আপু আছেন? হ্যাঁ আয়ুর্বেদ নিয়ে যেটা করেছিলাম ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়ুর্বেদ। ও তখন যেটা সমস্যা হচ্ছিল, তখন আমাদের নেটওয়ার্ক খুব খারাপ ছিল, এই কারণে আমি মানে ভালোভাবে ইয়ে করাতে পারি নাই। আর যে জুমে যেটা সমস্যা হয়েছে বারবার, মানে 40 মিনিট শেষ হয়ে যায়। তো আমি হচ্ছে গুগল মিটের প্রিমিয়াম আইডি কিনছি, এখন হচ্ছে আনলিমিটেড রেকর্ডিং হয়, আবার না 3-4 ঘন্টা এটা মিটিং একটু করে। ভালো, বারবার যাচ্ছে না, এটাই ভালো। হ্যাঁ, তাছাড়া ওই যে এবার বারবার আজকেটা বুঝতে পারছি, এটা বেশ ভালো লাগছে। বারবার ওই এটা চেঞ্জ বুঝতে করতে পারছি। যায়, মানে মনোযোগ নষ্ট হয়ে যায়। তো এবার এটা আর হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এটা রিয়ার সাউন্ড টাউন্ড সবকিছু ক্লিয়ার ছিল, হ্যাঁ, বুঝতে সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। যাবো, ঠিক আছে, আমি রেকর্ডিং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে দাদা, ভালো থাকবেন। ওকে।